তোমার আমার প্রেম পর্ব 24। রাতের বাকি অংশ কাটলো ঈশানীর ছটফটিয়ে। কিছুতেই সে শান্ত হতে পারল না। রাতের আধার কেটে ভোরের সূর্য উদয় হলো। ধরনী একটু একটু করে উজ্জ্বল আলোয় ছেয়ে গেল। ঈশানী আর শুয়ে থাকতে পারল না, উঠে পড়ল। ফজরের নামাজ পড়ে ছাদে গেল হাঁটাহাঁটি করতে। ছাদে হাঁটতে গিয়ে থেমে গেল ঈশানী। দূরে একটি মেয়েলি কায়া, কিছুটা ভয়েও কপাল কুঁচকে এলো সে। ধীর পায়ে এগিয়ে গেল, বুঝতে পারলো অলিভিয়া দাঁড়িয়ে আছে। ঈশানী কিছু বলার আগেই অলিভিয়া সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, এত সকালে ওঠা কি তোমার অভ্যাস, নাকি ঘুম আসছে না? ঈশানী একটু অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলো, তুমি না তাকিয়েও কিভাবে জানলে আমি এসেছি? এতক্ষণে ঈশানী অলিভিয়ার পাশে গিয়ে দাঁড়িয়েছে। অলিভিয়া নিরস কণ্ঠে বলল, আইডিয়া করলাম। এত আত্মবিশ্বাসের সাথে? তুমিও আমার মতো না ঘুমিয়ে রাত অতিবাহিত করবে আমার মন বলছিল। ঈশানী কিছু বলল না, শুধু চেয়ে থাকলো। কিছুক্ষণ নীরব চলল। তারপর ঈশানী সামনের দিকে তাকিয়ে বলল, আঙ্কেলের কি হয়েছিল? স্ট্রোক করেছে, অলিভিয়া শুল্ক নিষ্প্রাণ কণ্ঠে বলল। ঈশানীর এখন এই মুহূর্তে ভীষণ মায়া হলো। বাবা মা হারানোর ব্যথা তো সে জানে। সে তো আরও ছোটবেলায় হারিয়েছে। সে যখন কোথাও জুড়ে গেল অলিভিয়ার দুঃখের সাথে। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে ঈশানী অলিভিয়ার হাতের উপর হাত রেখে বলল, ভেঙে পড়ো না আপু। মৃত্যু একটা চিরন্তন অপ্রিয় সত্য। এটাকে আমাদের সকলের গ্রহণ করতে হবে, দুদিন আগে আর পরে। নিজেকে শক্ত করো আপু, ভেঙে পড়ো না। অলিভিয়া চাইল ঈশানীর দিকে। তার ছেলের হাসি হেসে সামনে তাকায়। তারপর বলে, এতিমদের ভেঙে পড়তে হয় না ঈশানী। এতিমরা ভেঙে পড়লে তাদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না। তাই আমি ভেঙে পড়বো না, কারণ আমিও যে এতিম। ঈশানীর বুকটা হু হু করে উঠল, যেন নিজের প্রতিবিম্ব দেখছে। শরীরের প্রতিটি রক্ত যেন মিছিলে বের করে বলছে, তুইও তো এতিম, তুইও নিশ্চয় দুনিয়ায় একা এতিম। অলিভিয়া চাইল ঈশানীর দিকে, আবার বলল, তোমাকে দেখে আজ আমার ভীষণ হিংসা হচ্ছে জানো। ঈশানী ধ্যান থেকে বেরোলো, একটু আশ্চর্য হয়ে চাইল। চোখ তার প্রশ্ন, কিন্তু মুখে কিছু বলল না। ঈশানীর চাহানি দেখে অলিভিয়া নিজেই আবার বলল, আমিও এতিম, তুমিও এতিম, তবুও তুমি পরিপূর্ণ, অথচ আমি শূন্য। কেন এত তফাৎ বলো তো? ঈশানী এবার চুপ হয়ে গেল। অলিভিয়া আবার বলে, তুমি ভীষণ ভাগ্যবতী জানো ঈশানী। ঈশানী জিজ্ঞেস করলো, কেন, মানে কিভাবে? অলিভিয়া ম্লান হেসে বলল, এই যে বাবা মা নেই, না থেকেও তাদের মতো আশ্রয়, নিজের ঠিকানা না থাকা সত্ত্বেও তুমি পেয়েছো একটা নিরাপদ ঠিকানা। আবার কাউকে না চাইতেই পেয়ে গেছো, যাকে হাজারবার চেয়েও আমি পাইনি। তাহলে বলো তুমি ভাগ্যবতী কিনা? এদিকে আমাকে দেখো, যাকে গত 8 বছর থেকে ভালোবাসি, যার বিরহে আমার হৃদয়ে দহন হচ্ছে প্রতিটি মিনিটে সেকেন্ডে, যাকে পাগলের মতো চাইতাম, তাকে পেলাম না। উপরন্তু একটা মাত্র শেষ অবলম্বন ছিল, সেটাও নিয়ে গেল উপরবেলা। তাহলে বলো তুমি ভাগ্যবতী কিনা? ঈশানী তৃপ্তির হাসি হাসলো, তারপর যেন বুক ফুলিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছ, আমি আসলেই ভাগ্যবতী। সেই ছোট্টবেলায় বাবা মা হারিয়ে এ বাসায় এসেছিলাম। সে ছোট্টবেলায় ছোট মা আমাকে নিজের মেয়ে করে কাছে টেনেছে, চাচু নিজের ছত্রছায়ায় রেখেছে। নাহলে আমি ঈশানী বোধ হয় সে ছোট্টবেলায় হারিয়ে যেতাম অন্ধকারে। আর আরহানকে পেয়ে তুমি ভাগ্যবতী নও? অলিভিয়া চট করে প্রশ্ন করে। ঈশান হাসিবার বিস্তৃত হয়, গায়ের ওড়নাটা আরও আটসাট করে জড়িয়ে নিয়ে তারপর বলে, অবশ্যই তাকে পেয়ে আমি পূর্ণ ভাগ্যবতী। তার মতো একজন মানুষকে পেয়ে যে কোনো মেয়ে নিজেকে ভাগ্যবতী ভাববে। তবে আমি নিজেকে ভাগ্যবতীর জন্য তাকে পূর্ণ মনে করি। উনি আমার জীবনকে পূর্ণতা দান করেছেন, আমার ভিতরে নিঃসত্তার সাথে আমাকে পরিচয় করেছেন। তার আশপাশে আমি আমার নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করি। উনি একজন আদর্শ ছেলে, দায়িত্বপরায়ণ স্বামী এবং একজন পাগলাটে প্রেমী পুরুষ। আমার পূর্ণতা সবশেষে আমার নিরাপদ আশ্রয়। এমনটা একটা মানুষকে পেয়ে আমি কীভাবে ভাগ্যবতী না হই বলো? আমি হয়তো ওনাকে বিয়ের আগে 1000বার চাইনি আপু, তবে বিয়ে পর প্রতি নিঃশ্বাসে আমি রবের কাছে প্রার্থনা করি আমার শেষ নিঃশ্বাস অবধি যেন এই মানুষটার ছায়াতলে আমি থাকতে পারি। ঈশানীর চোখ পানি চিকচিক করছে, অলিভিয়া চেয়ে আছে, দুজনেই নিশ্চয়। সকালে স্নিগ্ধ বাতাস ছুঁয়ে যাচ্ছে দুজনকে, একটা শিশির অনুভূতি। নিস্তব্ধ পরিবেশে হঠাৎ আওয়াজ এলো, তুমি এখানে কি করছো এত ভোরে? দুজনে পিছিয়ে ফেললো।
আরহান দাঁড়িয়ে আছে, ঘুম ঘুম ফোলা ফোলা চোখগুলো ডলছে, চুলগুলো এলোমেলো। ঈশানী এগিয়ে গিয়ে গেল, তারপর বলল, আপনি উঠে এসেছেন কেন? তুমি উঠে এসেছো কেন, চলো। ঈশানীর হাত ধরে চলে যেতে নিয়ে আবার ফিরে চায় অলিভিয়াকে বলে, ঘুমিয়ে পড় গিয়ে, শরীর ক্লান্ত তোর। আরহান ঈশানীকে নিয়ে চলে যায়। অলিভিয়া তাদের যাওয়ার দিকে তাকে বিড়বিড় করে, এ কি দহনে পুরাচ্ছি আমি নিজেকে, এটাই কি তবে আমার ভবিতব্য? চৌধুরী বাড়ির পুরুষগণ চলে গেছে নিজ নিজ কর্মে। বাসায় আছে শুধু মহিলারা, মিনারা বেগম, ঈশানী, ময়না ও অলিভিয়া। অলিভিয়া প্রায় নিষ্প্রাণ হয়ে বসে আছে, তার পাশেই ছোট মা বসে আছে কাঁথা নিয়ে। ময়না রান্নাঘরে তরকারি কাটা বাছা করছে বোধহয়। ঈশানী তৈরি হয়ে নেমেছে, কোচিংয়ে যাবে সে। ঈশানী নামতেই মিনারা বেগম চোখ রাঙালেন, ইস্যু খেয়ে যা, নাহলে মার খাবি কিন্তু। ঈশানী নাকে মুখে কিছু খেয়ে বেরিয়ে পড়ল। অলিভিয়া সেদিকে তাকিয়ে থাকে এক মনে। অলিভিয়া চৌধুরী বাড়িতে এসেছে 3 দিন আজ। তার বাবার কুলখানের আয়োজনে মিলাদ মাহফিল এবং এতিম বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করেছিল। সেখানেই এসেছে আরহান এবং ঈশানী। ঈশানী এতিমখানার নিঃস্ব বাচ্চাদের সাথে মিশে গেল। অনাহারে অনাদরে বড় হওয়া বাচ্চাগুলি আদর যত্ন স্নেহ পেয়ে ঈশানীকে মৌমাছির মতো ঘিরে ধরল। সেও বাচ্চাদের সাথে মিশে বাচ্চা হয়ে গল্প গুজব খেলাধুলায় মগ্ন। বুকে হাত দিয়ে সেই দৃশ্যই দেখছে আরহান। অলিভিয়া এসে পাশে দাঁড়ায়। আরহানের দৃষ্টি অবলম্বন করে সে তাকে সামনে থেকে, তারপর উদাস গলায় জিজ্ঞেস করে, ঈশানীকে ভালোবাসলে কিভাবে, কবে? আরহান দৃষ্টি সরে না, ঈশানীর দিকে তাকিয়ে বলে, কোনো এক উত্তপ্ত দুপুরে বোধ হয়। ভালোবাসা কি দিনকাল ক্ষণও দেখে হয় নাকি? ভালোবাসা কি দিনকাল ক্ষণ দেখে হয় নাকি? দৃষ্টি সরিয়ে অলিভার দিকে তাকিয়ে এক পলক, আমাকে ভালোবাসলি না কেন তবে? খুবই করুণ শোনালো অলিভিয়ার কণ্ঠস্বর। আরহান এ পর্যায়ে পুরোপুরি দৃষ্টি নিপাত করে অলিভিয়ার দিকে। তার গম্ভীর কণ্ঠ বলে, তোকে ভালোবাসতে কখনো মন সায় দেয়নি, কিন্তু ওকে নিয়ে আমার অবচেতন মন ভাবতো। কেন ভাবতো জানতাম না, তবুও ভাবতো। কখনো সেই উত্তর খুঁজে দেখিনি। এরপর হঠাৎ করে পরিস্থিতির চাপে বিয়েটা হয়ে গেল। আমিও ওকে দায়িত্ব হিসেবে মেনে নিলাম আপাতত দৃষ্টিতে। কিন্তু সবকিছু পরিবর্তন হতে শুরু করলো আমার অজান্তেই, আমার অগোচরেই। ঈশানীর প্রতি আমার দৃষ্টি পাল্টে গিয়ে সেখানে স্থান পায় একরাশ মুগ্ধতা, মাদকতা। ওর ব্যথায় ভেজা মুখশ্রী আমার হৃদয়ে বয়ে আনে ছুরির মতো তীক্ষ্ণ ক্ষত। তখন মনে হয় ওকে লুকিয়ে রাখে আমার বক্ষস্থলে। একদম অচৈতন্য মনে আমি হারিয়ে গেলাম এটার মাঝে। আরহান এ পর্যায়ে চোখ বন্ধ করে ফেলল, যেন কল্পনায় কিছু দেখে যাচ্ছে। প্রতিটা কথা যেন অলিভিয়ার হৃদয়ে ছুরির মতো বিদ্ধ হচ্ছিল। অথচ সে চুপ, ভিতরে ভিতরে ভেঙে পড়ল, মুখে তবু একটা চাপা হেসি ধরে রাখল। তোমার আমার প্রেম, পর্ব 25। অনেকদিন পর আদর যত্ন পাওয়া বাচ্চাগুলি কিছুতেই ছাড়তে চাইল না ঈশানীকে জড়িয়ে ধরে তাদের কত আবদার যেন চলে না যায়। ঈশানীও এক পর্যায়ে কেঁদে ফেলল। বাচ্চাগুলো ভালোবাসার কাঙ্গাল, কেউ নেই তাদের ভালোবাসার। ঈশানীও জড়িয়ে ধরল, কেঁদে উঠল তারই সহচর্যের জন্য। অবস্থা বেগতিক দেখে আরহান এগিয়ে আসলো। ঈশানীকে আগলে নিতে হাঁটু গেড়ে মাটিতে বসলো। এক হাতে ঈশানীকে জড়িয়ে অন্য হাতে কয়েকটা বাচ্চাকে আগলে নিল। তারপর বলল, আজ আপুকে যেতে হবে তো, তোমরা কান্না করছো, তোমাদের আপু কষ্ট পাচ্ছে, তোমরা কি সেটা চাও? সব বাচ্চা একসাথে মাথা নাড়ল, অর্থাৎ তারা চায় না। আরহান মৃদু হাসলো, তারপর আবার বলল, তাহলে কেঁদো না, আমি তোমাদের আপুকে আবার নিয়ে আসবো, প্রমিস। বাচ্চারা এবার খুশি হলো। ঈশানীও আরহানকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর তারা বিদায় নিয়ে গাড়িতে উঠল। আরহান ঈশানীর চোখ মুখ টিস্যু দিয়ে মুছে দিল, তারপর পানি দিল খেতে। ঈশানী তখনও মন খারাপ করে আছে। আরহান ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, খুব শীঘ্রই আবার নিয়ে আসবো তোমায়, কেমন? মন খারাপ করে না। ঈশানী হাসলো একটু, তারপর আরহান গাড়ি চালানো শুরু করলো। অলিভিয়া ব্যাকসিটেই ছিল। তাকে যেন কেউ ছুরি কাঘাত করলো। তার মনে হলো নিজের ভালোবাসাকে এভাবে অন্যের বাহুতে দেখার থেকে মরণ হলো না কেন? সে যে ঘায়ের উপর ঘাস হইতে পারছে না। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে চায়ের আসর বসেছে। চায়ের আসর উপস্থিত রয়েছে জাহেদ চৌধুরী, মিনারা বেগম ও আরহান। চা বানিয়ে নিয়ে আসে ঈশানী। সিঁড়ি নামতে দেখা যায় অলিভিয়াকে। সে নিচে নেমে সোফার এক সাইডে বসে পড়ে। ঈশানী তাকেও 1 কাপ চা দেয়। জাহেদ চৌধুরী চায়ের কাপে চুমুক দিচ্ছেন এবং ছেলের সাথে টুকিটাকি ব্যাপার করে কথা বলছেন।
অলিভার সকলের দৃষ্টি আকর্ষণের জন্য হালকা কাশি দেয়, তারপর বলে, আমি আবার লন্ডন ব্যাক করব। ওখানকার কয়েকটা হাসপাতালে অ্যাপ্লাই করেছি, ভিসার জন্যও চেষ্টা করছি। মিনারা বেগম মায়া ভরা মুখে বললেন, বিদেশে বাড়ি একা গিয়ে কি করবে, দেশেই থাকো। অলিভিয়া মলিন হেসে বলে, দেশেও আমি একা আন্টি। মিনারা বেগমের বড্ড মায়া হলো। সে অলিভিয়ার হাত ধরে বলেন, কেন, আমরা কি কেউ না? অলিভিয়া হাসলো, কান্না কেমন দলা পাকিয়ে আসছে। সে কান্না গেলে কোনো রকমে বলল, আপনার আমার সব চাপ হচ্ছেন, কিন্তু দেশে থাকলে আমার আরো বেশি কষ্ট হবে আন্টি। বিদেশের মাটি ঠিক আছে আমার জন্য। একটু দম নিয়ে আবার বলল, অনেকদিন হয় এ বাড়িতে থাকছি, বিষয় হয়ে যাবে খুবই শীঘ্রই, তাই বাকি কয়েকটা দিন আমি আমার বাবার বাসায় থাকতে চাই। কাল সকালে আমি চলে যাব। মিনারা বেগম নাকচ করলেন, কড়া করে বললেন, একদম না, যে কয়েকটা দিন দেশে আছো এ বাড়িতে থাকবে। একা একা থেকে ওখানে আরো গুমড়ে মরবে, তাই এখান থেকেই যাওয়া উচিত, যাওয়ার নেই। কিন্তু আন্টি, অলিভিয়া কথা শেষ করতে পারে না, তার আগে জয় চৌধুরী বলে, আর কোনো কিন্তু না, তুমি আমার আয়রা ঈশানের মতো, থাকতে কিসের বাধা? চলেই তো যাবে, যে কয়েকদিন আছো এখানেই থাকো। অলিভিয়ার চোখে পানি, একবার আহানের দিকে তাকায়। আহানও ওকে থাকতে বলে, না চাইতেও আগুনের তাপে তাকে থাকতে হবে। যে আগুন থেকে দূরে যাওয়ার জন্য এত আয়োজন, সে আগুনেই আরো কিছুদিন দহন হতে হবে ভেবে দীর্ঘশ্বাস ফেলে সে। ঈশানের সময় যাচ্ছে ব্যস্তভাবে, সামনেই তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। সে খুব মনোযোগ দিয়ে পড়ছে, তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তাকে চান্স পেতেই হবে। মাগরিবের নামাজ আদায় করে ঈশানী পড়তে বসেছে। কতক্ষণ সময় পেল ঈশানী যায় না, তবে ধরনীতে আধার নেমেছে। খটখট শব্দ করে আরহান প্রবেশ করলো রুমে। তাকে দেখে ঈশানী বই রেখে এগিয়ে আসলো। লোকটা আসলে ঈশানীকে সামনে সামনে থাকতে হয় এমন না আরহান বইছে করতে, ঈশানী নিজে থেকেই করে। 7 দিন পর লোকটার দেখা পায় সে, তার মন চায় সব ছেড়ে ছুটে শুধু লোকটার সাথে মিশে থাকতে। তখন আরহান কয়েকবার শক্তভাবে না করেছে যে পড়াশোনা বাদ দিয়ে এসব করতে হবে না, পড়াশোনা আগে। কিন্তু ঈশানী শুনলে তো, এই যেমন এখন বই রেখে উঠে এসেছে, ট্রাউজার ও টি শার্টে গিয়ে দিয়ে ছুটে নিচে গেল ঠান্ডা পানি বা শরবত আনতে। আরহান সেটা খেয়ে শাওয়ারে যায়। ঈশানী সেই ফাঁকে কফি আনতে যায়, বের আসলে সেটা দেয়। আরহান কফি না নিয়ে আগে ঈশানীর কপালে চুমুত। ঈশানীর হৃদয়ে শীতল পরশ বয়ে যায়। তারপর আরহানের ধমক খেয়ে আবার পড়তে বসে। এভাবেই যাচ্ছে ঈশানীর মিষ্টি মধুর ছোট্ট সংসার। রাত 11টা হবে বোধ হয়। ঈশানী গিয়েছিল ছোট মার ঘরে। ছোট মার কোমরে ব্যথা হয়েছে, সে গিয়ে কিছুক্ষণ মালিশ করে আস্তে আস্তে 11টা 30 বেজে গেছে। নিজের রুমে ঢুকে ঈশানী হতবিহ্বল হয়ে পড়ে। দেখতে পায় অলিভিয়া তাদের রুমে। আরহানের আজকে মাথা ব্যথা হওয়ায় ওষুধ খেয়ে আগে আগে শুয়ে পড়েছে, আর অলিভিয়া ঠিক আরহানের মুখের উপর ঝুঁকে আছে। কারো আওয়াজ পেয়ে অলিভিয়া সোজা হয়ে দাঁড়ায়, ঈশানীকে দেখে অপ্রস্তুত হয়। তারপর অপ্রতিভ হয়ে বলে, আসলে আরহানের কাছে একটা দরকারে এসেছিলাম, ও ঘুমাচ্ছে দেখে ডাকতে গিয়েছিলাম, আর কি। ঈশানী শান্ত চোখে চেয়ে দেখল, তারপর কণ্ঠ গম্ভীর করে বলে, ওনার মাথা ব্যথা, কালকে বলো আপু। অলিভিয়া হাসার চেষ্টা করে বলে, ও আচ্ছা ঠিক আছে, বলে এক প্রকার পালিয়ে চলে যায়। ঈশানী নারী হৃদয় মানল না এটাকে স্বাভাবিক ঘটনা হিসেবে। তার রাগ হলো, ভয় হলো। রুমের দরজা আটকে লাইট অফ করে সে আরহানের পাশে শুয়ে পড়ল। অনেকক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম আসছে না, তার মন অস্থির হয়ে আছে। সে কি অহেতুক ভয় পাচ্ছে? আরহানকে হারানোর ভয়টা কি অহেতুক? এসব প্রশ্ন মস্তিষ্ক জরাজীর্ণ। তখন একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরল, কানের কাছে মুখ নিয়ে মৃদু ঘুম ঘুম কণ্ঠে বলে, কি ব্যাপার বউ, ঘুম না এসে কিসের এত অস্থিরতা? ঈশানী এবার কেন যেন কান্না পেল। সে আরহানের বুকে ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করলো। সে তো একটা চুমুক দিয়ে বলল, আপনি ইদানিং আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকছেন, এই দূরত্ব আমার সহ্য হচ্ছে না। আরহান অবাক হলো, এই মেয়ে কি বলে? এই মেয়ের থেকে দূরত্বের মানে জানে সে? আরহান আরো ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরল ঈশানীকে, গলায় মুখ গুজে দিয়ে বলল, তোমার থেকে দূরত্বে যাওয়া অসম্ভব বউ। তোমার পরীক্ষা সামনে, সংসার স্বামী থেকে তোমার মনোযোগ পড়াশোনায় দেওয়া উচিত। ঈশানীর নিঃশ্বাস ভারী হলো। আরহানের মাথার পেছনে চুল আঁকড়ে ধরলো। আরহান যেন কোনো অঘোষিত সংকেত পেল। নিজের ভালোবাসা সিক্ত করলো ঈশানীকে, যেন সকল অভিযোগ মুছে দিতে যাচ্ছে প্রতি স্পর্শে। ঈশানী যেন নিজের ভয়কে অস্থিরতাকে মিলে ধরল। মধ্যরাতে বদ্ধ ঘরে ভেসে গেল দুজনে প্রেম সাগরে। আজকে কোচিংয়ে মিথিলা অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি চুপচাপ। ক্লাস চলছিল বলে ঈশানী বেশি গুরুত্ব দেয়নি। ক্লাস শেষ হলে ঈশানী সবার আগে মিথিলাকে চেপে ধরে।
মিথিলা ঝরঝর করে কেঁদে দেয় ঈশানীকে জড়িয়ে ধরে। সে অনেক অবাক হয়, এই মেয়ে কাঁদছে কেন? মিথিলা একটু সময় নিয়ে কান্না কমিয়ে বলে, আব্বুর বন্ধুকে আব্বু কথা দিয়েছে তার ছেলের সাথে আমার বিয়ে দিবে। ছেলে নাকি বাইরে যাবে, তাই কয়েকদিনের মধ্যে ঘরোয়াভাবে বিয়ে দিতে যাচ্ছে ঈশানী। মিথিলা আবার কেঁদে উঠল। ঈশানী বুঝলো ব্যাপারটা, মিথিলাকে সামলে বলল, অভ্রভাই একটা বলেছে সে ব্যাপারে? মিথিলা এবার করুণ চোখে চাইল, তারপর বলে, ওর MBBS এখনো শেষ হয়নি ঈশানী, আমি কিভাবে ওকে কি বলবো? কিন্তু না বললে এভাবে কষ্ট পেয়ে লাভ কি? ভাইয়াকে বল, আমার বিশ্বাস ভাই একটা ব্যবস্থা করবে। ও কিছু করবে আমি জানি, কিন্তু ওর ক্যারিয়ার আমি কি করে রিস্কে ফেলি? তাহলে কি বিয়ে করে নিবি? মিথিলা আটকে ওঠে, তারপর বলে, কিছুতেই না, বিয়ে করলে একমাত্র ওকেই করবো, কিন্তু আমার ভয় হয় বাবা কি মানবে? না মানলে তবে? ঈশানী জিজ্ঞেস করে। মিথিলা উত্তর দেয় না, চেয়ে থাকে শুননি। তখন তার ফোন বেজে ওঠে, তার পাগল প্রেমিক কল করেছে। মিথিলার চোখ থেকে আরো 2 ফোঁটা তপ্ত পানি গড়িয়ে পড়ে। ঈশানী চেয়ে দেখে প্রেমের বেদনা। আজ দিনটা শুক্রবার। ঈশানীর কোচিংয়ে আর সাপ্তাহিক টেস্ট আছে, যেটা বিকালে হয়। মিথিলা 2 দিন থেকে কোচিংয়ে আসে না। সেদিন অভ্রের সাথে সম্পর্কের কথা জানিয়ে দিয়েছে বাসায়, কিন্তু তার বাবা এই সম্পর্কে মানবে না। প্রথমটি সে কথা দিয়েছে তার বন্ধুর কাছে, কথার খেলাপ করা সম্ভব না। দ্বিতীয়ত অভ্রের পরিবারে তথাকথিত বড়লোক পরিবার না, তারা মধ্যবিত্ত। বাবার ছোট একটা ব্যবসা আছে, সেটা দিয়েই ছেলেকে মানুষ করেছে। স্বপ্ন তাদের ছেলে মফস্বলে বড় ডাক্তার হবে, কিন্তু এতে পোষাবে না মিথিলার বাবার। তাই ভদ্রলোক মিথিলার বাড়ি থেকে বেরোনোই নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। ঈশানের সাথে কথা হয়নি সেদিন, কেঁদে কেটে এতটুকু বলার পর থেকে ফোন বন্ধ মেটার। ঈশান এটা নিয়ে ভীষণ মন খারাপ ও কষ্ট পাচ্ছে। ঈশান রেডি হয়েছে, প্রতি শুক্রবার তাকে কোচিংয়ে নিয়ে যায় আরহান নিজে, আবার নিজে দাঁড়িয়ে থেকে নিয়ে আসে। যেহেতু শুক্রবার শুধু ওদের পরীক্ষা হয় 1 ঘন্টার। আজ আরহান সকাল থেকে বাড়িতে নেই, অলিভিয়ার সাথে গেছে। অলিভিয়া নিজের পিতৃ সম্পত্তির কিছু অংশ বিক্রি করতে চায় বিদেশে যাওয়ার আগে, সেটার জন্য আরহান গিয়েছে সাথে। সে এখনো ভয়ে আছে অলিভিয়াকে নিয়ে, কিন্তু সেরকম কোনো কিছু এখনো ঘটেনি বা তার নজরে পড়েনি। তাই সে ধরে নিয়েছে তার অবচেতন মন কার সাজিয়ে গেলি। সেদিন থেকে সে অযথা যত সম্ভব এই পেপারকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করে, তবুও কিছু একটা কিন্তু থেকে যায়। ঈশানী জোর করে পাত্তা দিতে চায় না। সে তৈরি হয়ে বেরিয়ে পড়ে কোচিংয়ের উদ্দেশ্যে। ঈশানীর পরীক্ষা শেষ হয়েছে প্রায় 30 মিনিট হবে, কিন্তু আজ হঠাৎ আবার কোচিংয়ের চেয়ারম্যান এসেছে। তিনি তখন থেকে বক্তৃতা দিয়ে যাচ্ছে। প্রায় মাগরিবের আগে আগে তাদের ছেড়ে দেয়, ধরনীতে তখন পুরোপুরি আধার নামেনি। ঈশানী বাইরে বের হয়, চারদিকে নজর বুলিয়ে দেখে গাড়ি নেই। ঈশানী ভাবলো হয়তো এক্ষুনি চলে আসবে, তাই সে দাঁড়িয়ে অপেক্ষা করলো কিছুক্ষণ, কিন্তু সময় গড়িয়ে অনেকক্ষণ যাওয়ার পরও গাড়ির দেখা পেল না। এবার কপাল কুচকায় ঈশানী, একটু টেনশন ও ভয় কাজ করে ভিতরে। তারপর উপরে স্বাভাবিক রেখে এগিয়ে যায় রাস্তার দিকে, উদ্দেশ্য রিক্সায় চলে যাবে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে সে একটি রিক্সা থামায়, জায়গার নাম বলে উঠে পড়ে। রাস্তার স্ট্রিট লাইটে উজ্জ্বল হয় চারপাশ। এরকম রাতের বেলা ঈশানী কখনো একা বের হয়নি, মনে তার একটু ভয়, তবুও সে বেশি পাত্তা দিল না। ঠিক চলে যাবে, সে যেতে পারবে ইনশাল্লাহ। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ রিক্সা থেমে গেল। ঈশানী রিক্সার উদ্দেশ্যে বললে, কি ব্যাপার মামা, রাস্তার মাঝখানে থামিয়েছেন কেন? রিক্সাওয়ালা ভয়ে ভয়ে বলেন, সামনে কারা যেন দাঁড়ায় আপা। ঈশানীর সামনে তাকায় কয়েকজন ছেলের মুখোশ পরে দাঁড়ানো। ঈশানীর বুকে ধক করে উঠল, আতঙ্কিত মুখে সামনে চাইল। এ রাস্তায় তুলনামূলকভাবে নির্জন, মানুষ কম। মাঝে কয়েকটা প্রাইভেট কার চলে যাচ্ছে। ঈশানী নামে না, ছেলেগুলো সামনে এগিয়ে আসে। ভয়ে গলা শুকিয়ে আসে তার। ছেলেগুলো এসে ঈশানীর হাত ধরে নামায়। ঈশানী হাত ঝাড়া দিয়ে ওঠে, তারপর কর্কশ কণ্ঠে বলে, কে আপনারা? রাস্তা কেন আটকেছেন? হাত ছাড়ুন। ছেলেগুলো সমস্বরে হেসে উঠল। মাঝের একটা ছেলে নিজের মুখের গামছা নামালো। ঈশানীর শরীর ভয়ে একটা ঝাঁকি দিল। আত্মার পানে শুকিয়ে গেল তার। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে ইঙ্গিত দিচ্ছে পালানোর জন্য, কোনো একটা অনিষ্ট হতে চলেছে। তোমার আমার প্রেম পর্ব 26। চারদিকে কেমন যেন আধারের প্রলেপ পড়েছে। চারদিকে মানুষের ছায়াও দেখা যাচ্ছে না। রিক্সাওয়ালা মামা ইতিমধ্যে নিজের যান বাঁচাতে পালিয়েছেন। ঈশানীর মনে এতক্ষণ যতটুকু সাহস সঞ্চয় ছিল, সেটাও যেন হাওয়ায় মিলিয়ে গেল সামনের মানুষটিকে দেখে। সামনে দাঁড়ানো মানুষটি বিচ্ছিরিভাবে হেসে উঠল। ঈশানীর মনে হলো যেন কোনো দৈত্য দাঁড়িয়ে আছে সামনে। মুখ দিয়ে অস্পষ্টভাবে বের হলো, রনি ভাই।
রনি বিচ্ছিরিভাবে হাসলো। সেই স্বভাবসুলভ ভঙ্গিতে বলে ওঠে, হ্যাঁ ডার্লিং, আমি হিসেব চুকাতে এসেছি। ঈশানী ভয়ে দুপা পিছিয়ে গেল। নির্জন রাস্তা, এতক্ষণ কয়েকটা প্রাইভেট কার গেলেও এখন সেটাও দেখা যাচ্ছে না। একদম ফাঁকা রাস্তা। ভয় ঈশানীর হৃদয়ে কামড় মারল। সে আর কিছু না ভেবে উল্টো পাশে ঘুরে দৌড় দিল। এই লোকগুলো নিশ্চয়ই তাকে ছাড়বে না। সে প্রাণপণে দৌড়ে যাচ্ছে। পিছন থেকে ছেলেগুলোর দৌড়ানোর আওয়াজ ও বিচ্ছিরি গালি শুনতে পাচ্ছে ঈশানী। তার শরীর গুলিয়ে উঠছে, শরীর অসাড় লাগছে। এমন সময় তার ফোন বেজে উঠল। ঈশানী দৌড়াতে দৌড়াতে ফোন বের করলো, যেন সে জানে কে কল করেছে। এমন ভঙ্গিতে কলটা রিসিভ করে বলল, আমাকে বাঁচান, ওরা আমার পিছু নিয়েছে, বাঁচান। ঈশানীর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে দৌড়াতে দৌড়াতে। অপর পাশ থেকে আরহানের অস্থিরতাপূর্ণ আওয়াজে আসে, কোথায় তুমি? কারা পিছু নিয়েছে? ঈশানী ঠিক আছো? কোথায় আছো? ঈশানী হু হু করে কেঁদে দিল। একটা ইটের সাথে ধাক্কা লেগে পড়ে যায় সে। ব্যথায় চোখ মুখ খিচে ফেলে সে। ফোনের ওপাশে থেকে আরহানের ব্যস্ত ও অস্থির কণ্ঠ ভেসে আসে। পিছনের লোকগুলো ইতিমধ্যে ঈশানীকে ঘিরে ধরেছে। ঈশানী ভয়ে ভয়ে তাকে কেঁদে বলে, আমাকে ছেড়ে দিন প্লিজ, রনি ভাই ছেড়ে দিন। আরহান ফোনের ওপাশ থেকে শুনল ঈশানীর করুণ কণ্ঠস্বর, আকুতি। রনির নাম শুনতেই সে সব বুঝে গেল। রক্ত মাথায় উঠে গেল। ফোনের মধ্যেই চিল্লিয়ে বলে উঠল, কুত্তার বাচ্চা, ওকে স্পর্শ করবি না। রনি জানোয়ারের বাচ্চা, ওকে স্পর্শ করবি না। হাত কেটে কুকুরকে খাওয়াবো। আবার বলে, ঈশানী, ঈশানী কোথায় আছো? আমাকে বলো, ঈশানী কোথায় আছো? ঈশানী ভয়ার্ত চোখে তাকায় রনির দিকে। সে যেন খুব মজা পেল আরহানের কথায়। গা দুলিয়ে হাসছে। ঈশানী ফোনটা হাতে নিয়ে কিছু বলতে নিলে রনি কেড়ে নেয়। তারপর ঈশানীর হাতের উপর পা দিয়ে পিষে ধরে। ঈশানী ব্যথায় আর্তনাদ করে ওঠে। রনি সেভাবে ফোন মুখে কাছে নিয়ে বলে, বড় ভাই রিল্যাক্স রিল্যাক্স, এত তারা কিসের? ভাবি আর দেবর একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, এতে উত্তেজিত হলে কি চলে? আরহান একটা অশ্রাব্য গালি দিয়ে চিল্লিয়ে বলে, রনি ওকে ছেড়ে দে, এর পরিণাম অনেক খারাপ হবে, ছেড়ে দে ওকে বলছি। রনি আবার হাসে। নির্জন রাস্তায় সে হাসির ঝংকার ভয়ঙ্কর লাগে। রনি এবার চোখ দুটো লাল করে ঈশানীর হাতের উপর পাটা আরেকটু পিছিয়ে ধরে বলে, ধর, পরিণামের আগে তোর বউটাই নাই হয়ে গেল তখন। ওকে ছেড়ে দে রনি, ছেড়ে দে। এ পর্যায়ে আরহানের কণ্ঠস্বর করুণ শোনালো। রনি আবার হাসলো, যেন খুব মজা পেয়েছে। হাসতে হাসতে বলছে, আচ্ছা যা ছেড়ে দিলাম, তুই আয় তবে, তোকে নিয়ে নিজেকে ওকে নিয়ে নিজেকে আত্মসমর্পণ করবি। তোর সাথেও তো অনেক হিসাব বাকি। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, কোথায় আসতে হবে বল। ঠিকানা চলে যাবে তোর ফোনে, কিন্তু যদি বেশি চালাকি করে পুলিশ অথবা অন্য কোনো ফোন দিয়ে আটিস, তাহলে তোর বইয়ের লাশও খুঁজে পাবি না। আরহান সঙ্গে সঙ্গে বলে, না, একাই যাবো আমি। তুই শুধু বল ঈশানীকে স্পর্শ করবি না, কষ্ট দিবি না, আমি এখনই আসছি। রনি আর কিছু না বলে ফোন কেটে দেয়। এদিকে ঈশানীর প্রতিটি রন্ধ্রে ভয়েরা জমা বাঁধতে শুরু করে। সে মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে, গুলিয়ে ফেলছে অশ্রু ও নিঃশ্বাস। রনি পা সরিয়ে ঈশানীকে এক ঝটকায় উঠিয়ে সোজা করে দাঁড় করে। পাশ থেকে একজন ছেলে বলে, ভাই ওই শালা যদি পুলিশ নিয়ে আসে? রনির চোখ জ্বলছে, যেন সে কোনো রক্তপিপাসু কোনো শেয়াল। তারপর হিসিয়ে বলে, সেই ব্যবস্থাও করা আছে আমার, আগে এই শালিকে নিয়ে চল। ঈশানী আর্তনাদ করে মিনতি করলো, রনি ভাই প্লিজ ছেড়ে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। রনি বিকৃতভাবে হেসে উঠল। তারপর বলল, ক্ষতি করিসনি? তোর জন্য আমি জেলে গেলাম। আমার বাবার রাজনীতি মুখ থুবড়ে পড়েছে, অপদস্থ হয়েছে, তোর নাগল লেলিয়ে দিয়েছিস। এগুলো তোর কম মনে হয়? আর সব কিছুর প্রতিশোধ তুলব, প্রতিটি অপমানের, প্রতিটি আঘাতের। আসল খেলা তো শুরু হবে তোর নাগর আসার পর। কথাটা শেষ করেই ঈশানীর বাহু চেপে ধরে। অপর একটি ছেলে ঈশানীর মুখে কষ্টিপ পিষে দেয় এবং মোটা রশিদে তার হাত বেঁধে দেয়। তারা ধীরে ধীরে ঈশানীকে টেনে নিয়ে যেতে থাকে নির্জন রাস্তায়, গভীর অন্ধকারে এক ভয়াবহ রাতের দিকে। আরহান বেরিয়ে গেছে 0.5 ঘন্টা হবে। চৌধুরী বাড়িতে যেন নেমে এসেছে এক অভূতপূর্ব শোকাবহ নীরবতা। মীরা বেগম থেমে থেমে কেঁদে যাচ্ছেন তখন থেকে, আর থামার নাম নেই। অলিভিয়া সামলাচ্ছেন ওনাকে, কিন্তু মিনার বেগম কেঁদেই যাচ্ছে। শরীর খারাপ হওয়ার উপক্রম। সে জাহিদ চৌধুরীর কাঁধ ঝাঁকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মেয়েটা কেমন অবস্থায় আছে আল্লাহ জানে। এর মধ্যে ছেলেটা
একা একা চলে গেল। শুনো, আমার ছেলে মেয়ে দুটোর কিছু হলে আপনার সাথে বোঝাপড়া করব আমি। আপনি এখানে দাঁড়িয়ে কেন? কিছু করুন। কথা যেন গুলিয়ে যাচ্ছে ভেতরে সব। জাহেদ চৌধুরী শক্ত হয়ে থাকলেও তার ভেতরে চলছে অস্বাভাবিক ভয়। অস্থির চিত্তে পায়চারি করে যাচ্ছে। ছেলের জীবনের উপর রিস্ক নেওয়ার বিন্দুমাত্র সাহস তার নেই। তার উপর মেয়েটা ওদের হাতে বন্দী। হঠাৎই বুকে হাত দিয়ে বসে পড়লেন জাহিদ চৌধুরী। মিনার বেগম স্বামীকে ধরলেন, আবার কেঁদে দিলেন। তার সোনার সংসারে কিসের নজর পড়ল? ছেলে মেয়ে, এখন স্বামী, সবাই অনিশ্চয়তার দ্বারপ্রান্তে। সে কোথায় যাবে, কি করবে? তখনই ব্যস্ত পায়ে ছুটতে ছুটতে প্রবেশ করলো আয়রা। পিছনে ইয়াসিন যথাসম্ভব চেষ্টা করছে তাকে সামলানোর, মাঝে সতর্কবাণী ছুটছে, আসতে যাও, পড়ে যাবে, ওরু সাবধান, আরে ব্যথা পাবে তো। আর এসব শুনলে তো সে ছুটে এসেছে মায়ের কাছে। বাবার অবস্থা দেখে এবার সেও কেঁদে দিল। ইয়াসিন শ্বশুরকে রুমে নিয়ে গেল, ডাক্তারকে কল করলো। তারপর আয়রাকে ডেকে বলল, যান, ভেঙে পড়ো না। মা ভেঙে পড়েছে, এখন তুমিও ভেঙে পড়লে হবে? তোমাকে তো সামলাতে হবে। আর তোমার ভিতরে যে ছোট্ট প্রাণটা আছে সেটাও তো ভয় পাচ্ছে। তুমি এই দিকটা সামলাও, আমার এখন ভাইয়ের কাছে যেতে হবে। আমার বন্ধু স্পেশাল ফোর্সে আছে, ওকে আমি খবর দিয়েছি, সেখানে যেতে হবে। এদিকটা সামলাও না, সামলে নাও শোনা। আর কপালে চুমু দিল সে। আর শব্দ করে কেঁদে দিল। ইয়াসিনকে জড়িয়ে ধরে বলল, ভাই আর ঈশানী। কান্নার দমকে আর কিছু বলতে পারল না, গুলিয়ে ফেললো সব। ইয়াসিন বলতেও দিল না, উল্টো সে বলল, হুস, কাঁদে না, কিচ্ছু হবে না ওদের। এবার আমাকে যেতে ওর আরু, কেঁদো না আর, বাবার কাছে যাও। আর ওকে বুঝিয়ে সে বেরিয়ে গেল। আর বাবা মার রুমে গিয়ে দেখে মা জায়নামাজে বসে আছে, বাবা অস্থির চিত্তে শুয়ে আছে। সেও মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে, ওদের হেফাজত চাইছে। শহর থেকে অনেক দূরে, যে কোনো সভ্যতা থেকে বিচ্ছিন্ন একটা লোকেশন। চারপাশে শুধু শূন্যতা আর নীরবতা। আশেপাশে নেই কোনো ঘর বাড়ি, নেই মানুষের অস্তিত্ব। মাঝখানে এক বিশাল খোলা মাঠ, যার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পুরানো পরিত্যক্ত মিল কারখানা। জংধরা লোহার গেটটি ধাক্কা দিতেই একটা কর্কশ শব্দ করলো। নিঃশব্দ পরিবেশে সে শব্দ কেমন যেন গা ছমছমে শিহরণ জাগালো। আরহান সে গেটটি ধাক্কিয়ে ভেতরে ঢুকে যায়। কারখানাটা সম্ভবত কোনো পুরানো লোহার কারখানা, বেশ উঁচু বিল্ডিং। অন্ধকারে চারপাশ ঠিক ধারণা করতে পারল না সে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে উপরে যায় সে। দোতলা সিঁড়ি মারিয়ে তিনতলায় উঠে থেমে যায়। রনির দেওয়া বার্তা অনুসারে এখানে থেকে তার লোক আসবে, তাকে নিয়ে যাবে। আরহান 2 মিনিট দাঁড়িয়ে থাকলে সামনে থেকে দুটি মানব ছায়া দেখতে পায়। লোক দুটোর হাতে পিস্তল। সেটা আরহানের মাথার পেছনে ঠেকিয়ে সামনে যেতে ইশারা করে। আরহান 2 হাত উঁচু করে সামনে এগিয়ে যায়, তাদের নির্দেশনা উচিত। তার ভিতরে অস্থিরতা, না জানি মেয়েটার কি অবস্থা। তার ঈশানী কি ভয়ে গুটিসুটি মেরেছে? এই জানোয়ারগুলি কিছু করেনি তো? এরকম নানা রকম প্রশ্ন ও চিন্তায় জর্জরিত তার ভেতর। তাকে নির্দিষ্ট কামরায় নিয়ে যাওয়া হলো। আরহান একবার চোখ বুলে পুরো ঘরটা দেখল। বেশি কিছু নেই, একটা পুরনো জংধরা মেশিন, একটা চৌকি যেটার উপরে রনি বসে আছে। পাশে 2 জন ছেলে মিলে তাস খেলছে, যেন পিকনিক করতে এসেছে। সে পুরো ঘর নজর ঘুরিয়ে ঈশানকে কোথাও পেল না। তাকে এগিয়ে নিয়ে যাওয়া হলো। অনেক খেলা থামিয়ে তাকালো আরহানের দিকে, ছোটে হাসি রেখে একটা লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম বড় ভাই। আরহান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ঈশানী কোথায়? কোথায় রেখেছিস ওকে? রনি শরীর দুলিয়ে হাসে, তারপর বলে, এত ব্যস্ত হচ্ছেন কেন বড় ভাই? আগে আপনার ছোট ভাইয়ের সাথে হিসাব মিটিয়ে নেন, তারপর না হয় আমার ডার্লিং, সরি, আমার ভাবির সাথে দেখা করবেন। আরহান অশ্রব্য গালি দিয়ে বলে, ঈশানীকে আমার সামনে নিয়ে আয়। ওকে ঠিকঠাক না পেলে তোর বুক চেড়ে রুহ বের করে আনবো আমি, হারামজাদা। রনি আবার হাসে, যেন কোনো মজার কৌতুক শুনেছে সে। তারপর হঠাৎ তার চোখ মুখে নেমে আসে ঘোর অন্ধকার। চোখ লাল করে বলে ওঠে, আমার একটা ইশারায় তোর খুলি উড়ে যাবে, আর তুই আমার রুহ বের কর হুমকি দিচ্ছিস? শালা মরতে এসেও তেজ কমে না। তোর বউকে যত্নে রেখেছি, শুধুমাত্র তোর সামনে তোর বউকে আদর করবে বলে এখনো স্পর্শ করিনি।
সেদিন তো তোর কিছুই ছিল না, তাও একটা মেয়ের জন্য আমাকে মেরেছিলি। আর সম্পর্কে সেই মেয়ে তোর বউ হয়, আর তাকেই তোর সামনে স্পর্শ করব, প্রতিটি অঙ্গ ঝলসে দেব, তুই শুধু দেখবি। আরহান আর নিজেকে থামাতে পারলো না। এগিয়ে আরহান গিয়ে মুঠি করে ধরলো রনির কলার। চুক্তি ছিল, আমি আসলে ওকে ছেড়ে দিবি, ওকে ছেড়ে দে, নাহলে তুই বেঁচে ফিরতে পারবি না জানোয়ার বাচ্চা। রনি আবার হাসে, তার বিচ্ছিরি হাসিতে রক্ত গরম হয় আরহানের। নাক বরাবর এক ঘুষি মারে। পিছনের দুটো ছেলে তেড়ে আসে আরহানকে ধরতে। রনি হাত দিয়ে ইশারা করে পিছিয়ে যেতে, ছেলে দুটো পিছিয়ে যায়। তারপর নিচের রক্ত মুছে সোজা হয়ে দাঁড়ায় রনি, গা দুলিয়ে বলে, শালা, তোর সাহসের দাঁত দিতে হচ্ছে। তোর বউ আমার জিম্মায়, তবুও তেজ কমে না। মেরে দেই তোর বউকে, তারপর সাহস দেখা। আহান বোধ হয় দমলো এবার, দাঁত কিরমির করে বলল, ওকে আমার সামনে আন, আমি ওকে ঠিকঠাক দেখতে চাই, তারপর যা খুশি করিস। রনি হাত দিয়ে ইশারা করতে দুটো ছেলে ঈশানীকে নিয়ে আসে, মুখে কষ্টে বাঁধা আর হাত পা চেয়ারের সাথে। আরহান হন্তদন্ত হয়ে দৌড়ে যায় সেদিকে, কিন্তু তখনই রনির লোকেরা ঈশানের মাথায় বন্দুক তাক করে। থেমে যায় আরহানের কদম। ঈশানী অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে, বুকটা ভেসে যাচ্ছে, তার তুমড়ে মুচড়ে যাচ্ছে। মুখে কষ্ট থাকায় কথা বলতে পারছে না, শুধু উ উ করে যাচ্ছে, হাত পা ছোড়ার চেষ্টা করে যাচ্ছে নিরন্তর। রনি এগিয়ে আসে আরহানের দিকে, আরহান হাঁটু বরাবর লাথি দেয়। ঈশানের দিকে মনোযোগ থাকায় সে দুর্বল হয়ে হাঁটু ভেঙে বসে পড়ে। রনি ক্ষিপ্ত হয়ে বলে, দেখেছিস বউকে, এবার তোকে, তাহলে এবার আমার হিসাব বরাবর করা যাক। ঈশানী কাতরিয়ে ওঠে, আরহানকে ধরার জন্য যেন ছুটে আসতে চাচ্ছে, কিন্তু পারছে না। রনি আবার পিঠ বরাবর লাথি দিয়ে বলে, তুই যতক্ষণ মার খাবি ততক্ষণ তোর বউয়ের শ্বাস চলবে। ঈশানী ছটফটিয়ে ওঠে, যেন বলতে চাইছে, আপনি চলে যান, আপনার এই অবস্থা আমি সইতে পারছি না, চলে যান। কিন্তু কিচ্ছু বলতে পারল না, মুখে শুধু উ উ করে গুঙিয়ে যাচ্ছে। রশি ছিঁড়ে চেয়ার ভেঙে যেন আরহানের কাছে যাওয়ার প্রয়াস করে যাচ্ছে বারবার, কিন্তু ব্যর্থ হচ্ছে। তোমার আমার প্রেম, পর্ব 27। শহর থেকে অনেকটা ভেতরের দিকে নির্জন জনমানবহীন জায়গায় সে পরিত্যক্ত লোহার কারখানাটি। ইয়াসিন তার পরিচিত স্পেশাল ফোর্স নিয়ে ইতিমধ্যে সেই কারখানাটিকে ঘিরে ধরেছে। ভেতরে প্রবেশ আন্দাজ না করে তারা কোনো পদক্ষেপ নিতে চাচ্ছে না, এতে করে জানের ঝুঁকি হতে পারে তাদের। প্রতিটি পদক্ষেপ নিতে হবে ভেবে চিনতে, সতর্কতার সাথে। ইয়াসিন খুবই বিচলিত ও ভীতু, কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকার মতো মানসিকতা নেই। সেও এগিয়ে যাচ্ছে সেদিকটায়। চারদিকের ঘোর নীরবতা অমানিসায় শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে। ভেতরে দুজন মানুষ জীবন মরণের দ্বার প্রান্তে। রনের দুজন লোক আরহানের দুহাত চেপে ধরে, আর আরহান আর রনি একাধারে মেরে যাচ্ছে আরহানকে। সে নিশ্চুপ নির্জীব হয়ে তাকিয়ে আছে ঈশানীর দিকে, যার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে একজন পাষণ্ড লোক। ঈশানী ছটফট করছে, যেটা মারগুলো আরহান নয়, তাকে মারা হচ্ছে। এ পর্যায়ে থেমে গেল রনি, তার লোককে ইশারা করলো ঈশানীর মুখের কষ্ট খুলে দিতে। সেই লোকটাই আদেশ অনুযায়ী কাজ করলো। ঈশানী চিল্লাই বলে উঠল, ছেড়ে দিন ওনাকে, উনি আপনার কিছু করেনি, আপনার ক্ষতি আমি করেছি, ওনাকে ছেড়ে দিন, আল্লাহর দোহাই লাগে ছেড়ে দিন ওনাকে। কাঁদতে কাঁদতে নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম ঈশানীর। আরহান চেয়ে দেখল তার প্রাণ ভ্রমণার আকুতি, করুণা আর্তনাদ। রনি পৈশাচিক হাসল, বিকৃতভাবে বলল, আরও চিল্লা, তোর নাগরকে মেরে শান্তি পাচ্ছিলাম না, তুই চিল্লাবি আর তোর নাগরকে রক্তাক্ত করবো, তাতেই না ফিল আসবে, চিল্লা, আরও বেশি চিল্লা। ঈশানী ঘর কাঁপিয়ে কেঁদে উঠল, আকুতি মিনতি করে গেল তার নিজের মানুষটার জন্য। রনি এবার হাতে একটা হকি স্টিক নিল, আরহানকে হাঁটু বরাবর মেরে দেয়। সে হাঁটু ভেঙে বসে পড়ে। ঈশানী আর্তনাদ চিল্লানোর শব্দ আরও বেড়ে যায়। সে আরহানকে অনুরোধ করে বলে, আপনি প্লিজ উঠুন, আমি দেখতে পাচ্ছি না, আমি মরে যাবো, আপনি উঠুন। আরহান একটা শব্দ করে না। রনি ওকে বেগতিক মারতে থাকে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে বসে পড়ে কাঠের চৌকিতে। আরহানের অবস্থা তখন নির্জীব কোনো বস্তুর মতো, যেন যখন তখন জান বেরিয়ে যাবে। কপাল চুয়ে রক্ত বের হচ্ছে, ঠোঁটের কোণে কেটে রক্ত বেরোচ্ছে, হাত পা ছিলে ছুলে খুলে যাওয়ার উপক্রম।
ঈশানী কাঁদতে কাঁদতে সেও নিষ্প্রাণ, মনে মনে আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় পাচ্ছে না। রনি আবার উঠে দাঁড়ায়, আর সামনে গিয়ে এক হাঁটু গেড়ে তার চোয়াল শক্ত করে চেপে ধরে বলে, চোখ খোল শালা, এটা তো শুধু আমাকে মেয়েছিস সেটার হিসাব যোগ্য। তোর সামনে এখন তোর বইয়ের শরীরের প্রতিটি ভাঁজে স্পর্শ করব, দেখবি না তুই? ওঠ শালা, চোখ খুলে দেখ, যেই মেয়েকে স্পর্শ করার জন্য তুই এসব করেছিস সেই মেয়ে আজ পুড়িয়ে আমি সব শেষ করব, তাও চোখের সামনে। ওঠ, চোখ মিলে তাকা শালা। শেষের কথাটা বলে জোরে লাথি দেয় আরহানের পেটে। আরহান কেসে ওঠে, মুখ দিয়ে রক্ত বের হয়। রনি পা ঘুরিয়ে অগ্রসর ঈশানের দিকে, কিন্তু পা সামনে আগায় না। পিছনে ঘুরে দেখতে পায় আরহান তাকে ধরেছে এক হাতে। রনি গা দুলিয়ে হাসে, যেটা খুবই মজার বিষয়। বিড়বিড় করে বলে, শালা ভাঙবে তবু মোচকাবে না, আজ ওকে ভেঙেই গুড়িয়ে দেব। আরহান দুর্বল চিত্তে বলে, ওদিকে এক পা বাড়লে তোর পা কেটে কুত্তাকে খাওয়াবো, ওকে স্পর্শ করলে তোর হাত আমি পুড়িয়ে দেব। রনি পা ঝাড়া দিয়ে হাত ছড়িয়ে দেয়, এগিয়ে যায় ঈশানের দিকে। তৎক্ষণাৎ একটা মরিচা ধরা রড ঘূর্ণি খেয়ে এসে ধাক্কা মারে ঈশানের পাশে দাঁড়ানো লোকটির হাতে। তার হাত থেকে বন্দুকটা ছিটকে মেঝেতে পড়ে যায় ধাতব ধ্বনিতে। আরহানের পাশের দুজন বিশাল ধীর লোক তেড়ে আসে। আরহান দুপা দিয়ে দুজনকে লাথি দেয়। সাময়িকভাবে তারা ছিটকে পড়লেও তেড়ে আসে আরহানকে ধরতে। আরহান দু হাতে শক্ত করে ধরে রাখে। রনি এগিয়ে আসে আরহানের দিকে। আরহান গলা চেপে বলে, শুয়োরের বাচ্চা, বেশি লাফালাফি করলে এখানেই জান দিয়ে নিয়ে নিব, তখন দেখিস তোর বউকে বেশাগিরি করতে। আরহান থুতু মেটে রনির মুখে, তারপর ক্রোধে চিল্লিয়ে বলে, রনি কসম আল্লাহর, ওকে স্পর্শ করলে তোদের জান দুবার ভাববো না, ওকে স্পর্শ করবি না, ওকে ছেড়ে দে, তোর আমার হিসাব আছে, আমার সাথে মিটিয়ে নে। রনি ক্ষোভে আরহানের নাক বরাবর ঘুষি মারো, আরো কয়েকটা ঘুষি লাথি দিয়ে আবার যায় ঈশানের কাছে। এতক্ষণে আরহানের অবস্থা করুন, সে ঝুঁকে পড়ছে। পাশের দুটো লোকের সাহায্যে দাঁড়িয়ে আছে শুধু। রনি এগিয়ে যায়, গিয়ে একটানে ওড়না কেড়ে নেয় ঈশানের ডুকরে কেঁদে ওঠে। আরহান নিবু নিবু চোখে দেখছে। রনি যেই ঈশানের গায়ের স্পর্শ করতে যাবে, আরহানের শরীরে যেন অসুরের শক্তি বহন করে। সে দুটো লোকে ঝটকা দিয়ে সরিয়ে দৌড়ে যায় রনির কাছে। রনির ঘাড় বরাবর লাথি দিলে সে মুখ থুবড়ে পড়ে। এলোপাথারি মারতে থাকে রনিকে। পিছন থেকে দুটো লোক এসে ধরে আরহানকে, তারা ছাড়াতে ব্যর্থ। আরহান কাঁধ ঝাড়া দিয়ে ওদের সরিয়ে দেয়। আরহান পাগলের মতো মারতে থাকে রনিকে, কিন্তু দু তিনটে লোকের সাথে সে পেরে ওঠে না, তার উপর সে জখমই। তারা এসে ছিন্ন করে নিয়ে যায় আরহানকে। তাকে আলাদা করলেও সে সামনে রনিকে গালি ও সাবধানবাণী দিয়ে যাচ্ছে। এদিকে রনি উঠে দাঁড়ায়, মুখে রক্তের থুতুর সাথে ফেলে দেয়, ক্ষিপ্ত নজরে তাকায় আরহানের দিকে। এগিয়ে গিয়ে আরহানকে আবার এলোপাথারি মারতে থাকে। বেঁচে আসে ঈশানের ক্রন্ধনত চিৎকার, আর্তনাদ, আকুতি। নিমেষেই বদ্ধরূপ হয়ে ওঠে যেন কোনো জাহান্নাম। রনির পৈশাচিক আনন্দ নিয়ে মারতে থাকে আরহানকে। কিন্তু রুমটা হঠাৎ থমথমে হয়ে যায়। বিকট এক শব্দে রনির দলবল নিশ্চুপ চমকে ওঠে। একে একে সব লোক পড়ে যেতে থাকে, কেউ কিছু বোঝার আগেই। গুলির নিঃশব্দ শব্দ যেন বাতাস ছিঁড়ে এগিয়ে আসে। রনি ঘুরে তাকিয়ে দেখে 2 জন, 3 জন, 5 জন। মুখে মুখোশ, গায়ে কালো টেকটিক্যাল পোশাক, হাতে সাইলেন্সার লাগানো সব মেশিন গান, স্পেশাল ফোর্স। রনি তাকিয়ে দেখে, কিন্তু তার মুখে কোনো ভয়, বিচলিত আতঙ্ক বা বিস্ময় কিছুই নেই, বরং আরহানের দিকে তাকে অদ্ভুতভাবে হাসে সে। তার পাশে 2 জন লোকের হাতে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েছে। ঈশানের পাশের লোকটা স্পেশাল ফোর্সের হাতে বন্দি। ইয়াসিন উঠে আসে, সে ঈশানের হাত পা খুলে দিচ্ছে চেয়ার থেকে। ঈশানের যেন এক আশার আলো দেখতে পেল। স্পেশাল ফোর্সের একজন লোক সতর্কবাণী হিসেবে ছুড়ল, নিজেকে আত্মসমর্পণ করুন রনি শিকদার, নাহলে কিন্তু আমাদের গুলি করার পারমিশন আছে। রনি তাকে অফিসারের দিকে বিচ্ছিরিভাবে এসে বলে, গুলি করবেন স্যার? করেন, আমি রনি শিকদার মৃত্যুর ভয় পাই না, তবে মরণের আগে আমার কাজ শেষ করতে দিলেন না, এটা নিয়ে কিন্তু আমি কষ্ট পেয়েছি। অভিনয় করে মুখ ছোট করে ফেল। আনন্দ তখনও মাটিতে লুটানো। সে উঠে
ঈশানের কাছে যেতে নিলে রনি পা দিয়ে ফেলে দেয় তাকে। তারপর আহারের মাথায় বন্দুক ঠেকিয়ে আবার হিংস্রভাবে বলে, আমি যদি আজ নিজে মরি তবে মরলাম, কিন্তু ওদের মৃত্যু নিশ্চিত করে তবেই মরব। এখন স্যার আপনারা ভাবেন, একজন মরবে না দুজন মরবে? ঈশানী চিৎকার করে উঠে দৌড়ে আসতে চায় আহারের কাছে, কিন্তু দীর্ঘক্ষণ চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় থাকায় তার হাত পা ঝিমে গেছে। তৎক্ষণ বল না পেয়ে পড়ে গেল সে। ঈশানী দৌড়াতে চায়, কিন্তু শরীরও সাড়া দেয় না। চোখ দিয়ে নেমে এসে নিঃশব্দ কান্না, ঠোঁট কাঁপে। রনি ঈশানীকে দেখে বলে, এক পা এগোবি না, তোর নাগরের খুলি উড়িয়ে দেব না হলে। ঈশানী ওখানে বসেই কাঁদতে থাকে। ফোর্সের লোক রনিকে বলে, আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনি আত্মসমর্পণ করুন, আপনার শাস্তি কম হবে। রনি হাসলো বিচ্ছিরি ভাবে, পৈশাচিক হাসি হাসলো। কিছু বলতে নেওয়ার আগে আরহান আঘাত করলো তাকে। মুখ থুবড়ে পড়লো রনি। আরহান দৌড়ে যায় ঈশানীর কাছে, ঈশানীকে জড়িয়ে ধরে যেন তার আত্মায় রু ফিরে এসেছে। ঈশানী আরহানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়, প্রতিটি ক্ষতে চুমু বসায়। ওদিকে রনি পড়ে যাওয়ার সাথে সাথে ফোর্সের লোক তাকে ধরে ফেলে, কিন্তু রনি তার ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। তারা পিছু নেয়। ফোর্সের লোকেরা পুরো বিল্ডিং জুড়ে ছমছমে ওঠে বুটের ঠকঠক শব্দ। আরহানের অবস্থা নাজুক। রনি ও তার লোকেরা তাকে অনেক খারাপভাবে পিটিয়েছে। তার শরীরের প্রতিটি অংশ ক্ষতে ভরা। ঈশানী কেঁদে ফেললো আরহানের অবস্থা দেখে। আরহানকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিল। প্রতিটি ক্ষতে চুমু দিয়ে যেন সেসব ব্যথা শুষে নেওয়ার প্রয়াস চলছে। আরহান নির্জীব হয়ে দেখছে ঈশানের পাগলামি। কক্ষে আরহান ঈশানী ছাড়াও উপস্থিত ছিল ইয়াসিন। বাকি ফোর্সের লোকেরা রনিকে ধরতেই পিছু নিয়েছে। ইয়াসিনে কে গিয়ে বলল, ভাই আমাদের এবার বেরিয়ে পড়া উচিত, এখনো বিপদমুক্ত নন আপনারা। ঈশানীর দিকে তাকিয়ে আবার বলল, ঈশানী ওঠো, ভাইকে তুলতে সাহায্য করি, তুমিও দুর্বল। আরহানের দুহাত ঈশানী ও ইয়াসিনের দুকাতে ভর দিয়ে উঠে দাঁড়ায়। পায়ে হাঁটু ও গোড়ালিতে মেরে জায়গাগুলো ভালো জখম করেছে। প্যান্ট ছিঁড়ে রক্ত বেরোচ্ছে, থেতলে গেছে জায়গাগুলো। রুম থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর আরহান ইয়াসিনকে বলে, তুমি একটু গিয়ে দেখো রনিকে ধরতে পেরেছে কিনা, আর গাড়িটাও বের করো, এখান থেকে বের হয়ে আমরা রওনা দেব। ইয়াসিন ইতস্তত করে বলেন, ভাই ঈশানী তো একা আপনাকে নিয়ে যেতে পারবে না, আমি নিচে যাই, পরে দেখছি। আরহান শুনল না, জোর করে বলল, আমি যেতে পারবো, তুমি ওই দিকটা দেখো, এখান থেকে যত দ্রুত সম্ভব বেরোতে হবে আমাদের। ইয়াসিন আর কিছু বলে না, সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে। নিচে যে কয়েকজন স্পেশাল ফোর্সকে আত্মরক্ষার জন্য পাহারা দিতে বলা হয়েছিল তারা রয়েছে। ইয়াসিন এগিয়ে গিয়ে প্রশ্ন করল, ক্রিমিনালকে কি ধরা হয়েছে? শাহেদ কোথায়? আসেনি এখনো? ফোর্সের লোকের মধ্যে একজন বললে, স্যার তো এখন এদিকে আসেনি, আর ক্রিমিনালদেরও এদিকে দেখা যায়নি। ইয়াসিন কিছুটা চিন্তিত হয়, তারপর আবার প্রশ্ন করে, পুরো বাড়ি কি ঘেরাও করা আছে? উত্তর পাওয়ার আগে বুম করে শব্দ হয়। ইয়াসিন সহ বাকি সবাই সামনে তাকিয়ে দেখতে পায় পুরনো লোহার কারখানাটিতে আগুন জ্বলছে। ইয়াসিন হতবিহ্বল অবাক ও চমকে তাকিয়ে থাকে। পর মুহূর্তেই চিল্লিয়ে ওঠে, ভাই ঈশানী! তখনই একদল ফোর্সের লোক বেরিয়ে আসে ভেতর থেকে। তাদের দেখে ইয়াসিন ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করে, আপনারা এসছেন? ভাই কোথায়? ঈশানী কোথায়? আগুন জ্বলছে কিভাবে? শাহেদ নামের লোকটি, যে ইয়াসিনের বন্ধু এবং বর্তমানে টিম লিড করছে, সে জানায়, ওনারা ভেতর থেকে বের হয়নি এখনো। ইয়াসিন পাগল প্রায় হয়ে শুধু, না ওরা এখনো ভিতরে, আগুন লাগলো কিভাবে? ভাই ঈশানী! বলতে বলতে ভেতরে যেতে নেয় ইয়াসিন, আটকে দেয় বাকি লোকজন। দুজন লোক রনিকে নিয়ে আসে, হাতে তার গুলি লেগেছে, তবু হাসতে হাসতে বলেছিলাম না আজ ওদের এখানে মরণ হবে, আজ ওদের মরণ হবেই। ইয়াসিন তেড়ে যায়, গিয়ে ঘুষি লাগায় রনির মুখে ও নাকে। বাকিরা তাকে আটকে রাখে। ইয়াসিন চকিত হয়, শাহেদকে গিয়ে বলে, শাহেদ ভাই ঈশানী ভিতরে, ওদের বাঁচা, কিছু কর। শাহেদ ইয়াসিনকে সামলায়, তার জুনিয়রকে নির্দেশ দেয় ফায়ার ব্রিগেডকে কল দেওয়ার জন্য। ইয়াসিন সোজা হয়ে দাঁড়ায়, শাহেদের উদ্দেশ্যে বলে, বউকে কথা দিয়ে এসেছি ভাই, ও ঈশানীকে নিয়েই ফিরবো। সরি দোস্ত, তো ফায়ার ব্রিগেডের অপেক্ষা করতে পারবো না, তবে যা করবি তাড়াতাড়ি করিস। বলে চোখের নিমেষেই ইয়াসিন ঝাঁপিয়ে পড়ে জ্বলন্ত কারখানায়। পিছন থেকে শোনা গেল এক ঝাঁক সরগোল। কিন্তু ইয়াসিন জানে, তার আয়রা বিবিকে দেওয়ার কথার খেলাপ করলে মেয়েটা কিন্তু ভীষণ রেগে যায়।
মিলিয়ে গেল সে আগুন ও ধোয়ার অন্তরালে। পিছনে থেকে শোনা গেল রনির হিংস্র বিকট হাসি, যেন আজ তার সর্বোচ্চ খুশির দিন। সে খুশি যেন মৃত্যুর আগ পর্যন্ত পাওয়া শেষ উল্লাস। তোমার আমার প্রেম, পর্ব 28। চারপাশে আগুনের ফুলকি ছড়িয়ে ছিটিয়ে আছে। ঈশানী আরহানকে নিয়ে যখন দোতলা সিঁড়ি পেরিয়ে নিচতলায় সিঁড়ি ধরলো, তখনই চারপাশে তাদের আগুন ঘিরে ধরলো। ঈশানী চমকে উঠল, ভয় পেল। আরহান নিজেও কয়েক মুহূর্ত মূর্তি হয়েছিল, কিন্তু পরক্ষণেই ঈশানীকে ধাক্কা দিল, তাড়া দিয়ে বলল, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে ঈশানী, দ্রুত চলো। ঈশানীর সঙ্গে ফিরে পেল, কিন্তু তার ছোট শরীরে আরহানের ভারী শরীর বোঝা হয়, যেটা নিয়ে তাড়াতাড়ি চলাফেরা করা মুশকিল। আরহান বোধ হয় বুঝলো ব্যাপারটা, নিজের শরীরের ভার কিছুটা আলগা করলো। নিজে থেকে চলতে চাইলে পা দুটো সায় দিল না, হাঁটু ভেঙে পড়ল। ঈশানী তৎক্ষণাৎ ধরার চেষ্টা করলো, ঠোঁট ভেঙে কান্না করে দিল। কিন্তু এতক্ষণে আগুনের মাত্রা আরও বেড়ে আছে, শরীরে তাপ লাগছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আরহান ঈশানীকে ব্যাকুলতা বুঝলো বোধ হয়। সে ঈশানীর হাত চেপে ধরল, ঈশানীর ঠোঁটের কিনারে চুমু দিয়ে সাহস করে দিয়ে বলল, সাহস হারিয়ে ফেলো না বউ, আমাদের বের হতেই হবে। তোমার এখনো আমার বাচ্চার মা হওয়া বাকি আছে, বুঝেছ? আমাকে টেনে তোলো একটু। ঈশানী নীরবে অশ্রু ফেলে টেনে ধরল আরহানকে। নিচে নেমে আসছে, কিন্তু চারপাশে যেন সব পুড়ে ভেঙে ভেঙে পড়ছে। ঈশানীদের রাস্তায় একটি কাঠের টুকরো ভেঙে এসে পড়ে আটকে দিল। ঈশানী ভয়ে চিল্লিয়ে উঠল, একটু যেন গায়ে পড়েনি। আরহান ঈশানীকে একগাল হাত নিয়ে সাইড দিয়ে নিয়ে নামলো। নিচতলায় এসে আটকে গেল। মূলত আগুন লেগেছে নিচতলায়, সেখান থেকে পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়েছে। এখানে আগুনের তাপ এত বেশি যে চোখে দেখা মুশকিল, আর ধোঁয়ায় নিঃশ্বাস নেওয়াই যাচ্ছে না। ঈশানী কেসে যাচ্ছে, আরহান কেসে যাচ্ছে। ঈশানী নিজের ওনার একাংশ আরহানের মুখে ধরলো, আর একাংশ নিজের মুখে। তবুও লাভ হলো না। চারপাশে শুধু ধুধু করছে, মনে হচ্ছে তাদের অঙ্গ ঝলসে যাচ্ছে। তারা আশেপাশে বেরিয়ে যাওয়ার মতো কোনো দরজা খুঁজে পাচ্ছে না। ধোঁয়ার আড়ালে সব ঢাকা পড়া, যেদিকে যাচ্ছে সেদিকেই পুরোপুরি কিছু পড়ছে তাদের সামনে। ঈশানী ভয়ে আতঙ্কে আল্লাহকে ডাকতে শুরু করে। আরহানের হাত শক্ত করে খামছে ধরে। কথা বলার মতো অবস্থায় নেই তারা। আরহানও এক হাতে আঁকড়ে ধরে প্রিয়তমাকে। তার ধোঁয়ার মধ্যে প্রাণবন্ত চেষ্টা চালাচ্ছে বেরোনোর। যেখানে কিছু দেখা পাওয়া মুশকিল, সেখানে বেরোনোর রাস্তাটা যেন দুর্নিবার। ঈশানী তবুও এদিক ওদিক ছুটল, কিছু একটা খুঁজছে, কোনো একটা আশার আলোর জন্য। আরহানের শরীর আরও খারাপ হয়েছে, দুর্বল হয়ে মেঝেতে পড়ে গিয়েছে। দাঁড়ানোর শক্তি নেই। পূর্বের ক্ষত আবার নতুন করে পাওয়া তাপে প্রভাবে তার বিশাল দেহ ঝিমিয়ে গেছে। ঈশানী শব্দ করে কেঁদে সাহায্য চাইছে, কিন্তু কোথাও নেই, কেউ নেই। ঈশানী আবার দৌড়ে আসে আরহানের কাছে। আরহানকে ধরে বলে, আপনি চোখ বন্ধ করবেন না, আপনি এখনই আমরা এখনই বের হব, উঠুন উঠুন না। ঝরঝর করে কেঁদে ফেলে ঈশানী। আরহানের শরীর ঝাঁকিয়ে যাচ্ছে আর আহাজারি করে যাচ্ছে। আল্লাহর বোধ হয় মায়া হলো ঈশানের উপরে। ফেরেস্তা হয়ে আওয়াজ পেল ইয়াসিনের। ডেকে যাচ্ছে সে, ভাই ঈশানী, কোথায় তোমরা ভাই? ঈশানী দ্রুত উঠে দাঁড়ালো। তাড়াহুড়ার হাতে এসে লাগলো একটা পোড়া কাঠের টুকরো। ঝলসে গেছে যেন জায়গাটা, এমনটা ভাবে জ্বলে উঠলো। ব্যথায় করে চোখ মুখ খিচে নিল, কিন্তু পাত্তা দিল না। ইয়াসিনের জন্য সেও কথা ছিল, ভাইয়া আমরা এদিকে, ভাইয়া বাঁচান আমাদের। ইয়াসিনের কণ্ঠস্বর এলো, ঈশানী কোথায় আছো? দেখতে পাচ্ছি না তোমাদের, কথা বলো। আগুনেরা দাউ দাউ করে চলছে, ধোঁয়ায় সব কুণ্ডলি পাকিয়ে আছে। চারদিকে সব ধোঁয়া যেন আবৃত, কিছু দেখার উপায় নেই। তবুও শুধুমাত্র কণ্ঠস্বর অনুসরণ করে এগিয়ে আসলো ইয়াসিন। আরহানকে পেল মেঝেতে। ঈশানের অবস্থাও শোচনীয়। ঈশানী ইয়াসিনকে দেখে যেন জানে পানি পেল। ইয়াসিনকে তখন তার ফেরেশতা মনে হয়। দৌড়ে গিয়ে বলে, ভাইয়া উনি অসুস্থ হয়ে পড়েছে, ওনাকে ধরুন প্লিজ, ওনাকে ধরুন। ইয়াসিন দৌড়ে যায় সেদিকটায়, আরহানকে কাঁধে তুলে নেয়, এক হাতে ঈশানীর হাত ধরে বেরোনোর জন্য। কিন্তু আগুন কমার বদলে আরও বাড়তে থাকে। যে রাস্তা দিয়ে ইয়াসিন এসেছে সেই রাস্তায় পড়ে আছে বিশাল এক কাঠের দরজার অংশ। যাওয়ার রাস্তা আর পেল না, তবু তারা সেদিকে যাওয়ার চেষ্টা করলো।
আগুনের তাপে তাদের শরীর পুড়ে যাচ্ছে, কয়েক জায়গায় আগুনের ছ্যাঁকাও খেয়েছে। সেদিকে কারো লক্ষ্য নেই, প্রাণ নিয়ে বের হয়ে যাওয়াটা মূল লক্ষ্য। ইয়াসিন একা থাকলে লাফ দিয়ে যেতে পারত। কাঁধের উপর একজন বলবান পুরুষ ও পাশে একজন মেয়ে নিয়ে ঘাবড়ে গেল সে নিজেও। ইয়াসিন কি করবে বুঝতে পারল না। আরহানের চেতনা যত দূর ছিল, সেই ইয়াসিনকে পিঠে মৃদু থাপ্পড় দিয়ে শ্বাস আটকে আটকে বলল, আমাকে নামিয়ে নাও। ইয়াসিন, ঈশানীকে নিয়ে বেড়ে যাও, 3 জন বের হওয়া মুশকিল হবে। ঈশান কেঁদে ফেললো। হ্যাঁ, বাহু শক্ত করে জড়িয়ে বলল, একদম না, আপনাকে ছাড়া আমি যাব না, মোটেও না। আরহান দুর্বল কণ্ঠে বলল, পাগলামি করো না ঈশানী, একজনের জন্য 3 জন মরবো? তোমরা আগে বের হও, পরে আমাকে বের করো। ঈশানী কান্না করে কিছু বলার আগে ইয়াসিন বলে উঠল, আপনাদের মেলোড্রামা থামান, এটা কোনো সিরিয়াল না যে আত্মদান করতে দেওয়া হবে। 3 জনেরই বের হতে পারবো, আগুনের তাপ কমেছে, হয়তো ফায়ার সার্ভিসের লোক এসেছে। ইয়াসিন বারবার চেষ্টা করেও বের হতে পারছিল না। দাউ দাউ করে জ্বলছে আগুন, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পোড়া কাঠের টুকরো ওর নিঃশ্বাস বন্ধ করে ধোয়ার তাপে ভেতরে দিয়ে 2 জনকে নিয়ে বের হওয়া ছিল অসম্ভব। কিন্তু সেই ধোয়ার আড়ালে ভেদ করে এলো কিছু মানুষের কণ্ঠস্বর। হাঁক পেরে যাচ্ছে তারা, ফায়ার সার্ভিস, ভেতরে কেউ আছেন? ঈশানী ইয়াসিন চোখেতে তাকালো। ঈশানী কাপা গলায় বলে উঠল, এদিকে প্লিজ, আমার স্বামী ভীষণ অসুস্থ, তাড়াতাড়ি আসুন। কেঁদে ফেলো ঈশানী আবার। তার ভয় ও বিচলিত এখনো কমেনি। একটা মুহূর্ত পর 2 জন ফায়ার সার্ভিস কর্মী আগুন প্রতিরোধ পোশাক পরে এবং অক্সিজেন মাস্ক মুখে দিয়ে ভিতরে ঢুকে পড়ল। এক হাতে থার্মাল ইমেজার, অন্য হাতে পানি ছিটানোর হোস পাইপ। তারা দ্রুত ঈশানী ও আরহান অবস্থা চিহ্নিত করলো। একজন আরহানকে পরীক্ষা করে বলল, এরা জীবিত, তবে অবস্থা গুরুতর, দ্রুত বের করতে হবে। আরেকজন দ্রুত নিজের অতিরিক্ত অক্সিজেন মাস্ক খুলে ঈশানীর মুখে ধরল। গভীর নিঃশ্বাস নিন, ভয় পাবেন না। তারা দ্রুত পুড়ে যাওয়া কাঠ সরিয়ে পথ তৈরি করলো। আরেকজন সামনে থেকে পানি ছিটিয়ে আগুন ঠেলে পথ বানাতে থাকলো। কেউ একজন ইয়াসিনের দিকেও একটা মাস্ক বাড়িয়ে দিল। 3 জনের হাত ধরে একজনকে কাঁধে তুলে তার ধোয়া আর তাপ ঠেলে নিরাপদ রাস্তায় বের করে আনলো। হসপিটালের ফিনালের বিদঘুটে কোনোদিন এতটা অসুস্থ লাগেনি ঈশানীর। আজ যতটা লাগছে এই গন্ধটা। দেয়ালে ঘেঁষে বসে আছে স্তব্ধ হয়ে। পাশেই চেয়ারে বসে মীরা বেগম গুনগুনিয়ে কেঁদে যাচ্ছেন। মাঝে মাঝে দুধ পড়ে যাচ্ছেন। শক্তপোক্ত জাহিদ চৌধুরীও ইতিমধ্যে ভেঙে পড়েছেন। তার বুক ব্যথাটাও বুঝি বাড়ল। আর পেটটা খানিক উঁচু হয়েছে। সেও অস্থির হয়ে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে। কারো একমাত্র ভাই, কারো একমাত্র ছেলে ও কারো শেষ সম্বল স্বামীর চিন্তায় জর্জীর্ণ ভঙ্গুর। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে অলিভিয়া। তার ভেতরেও যে ঝড় বয়ে যাচ্ছে। এই মানুষটা যে তারও ভীষণ কাছের, আদরের, ভালোবাসার। যে ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে না জেনেও সে দূরে আসতে ব্যর্থ। ইয়াসিন আর পাশে বসে একটা বোতল এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও, শরীর খারাপ করবে তোমার। ইয়াসিনের শরীরে কিছু অংশ পুড়ে গেছে, বেশ কোনো ক্ষতি হয়নি বড়, কিন্তু কিছু জায়গা ভালো রকম পুড়ে জখম হয়ে গেছে, যেটা তারা তখন উপলব্ধি করতে না পারলেও পরে পেরেছে। একইভাবে ঈশানী ও আরহানেরও কিছু জায়গা পুড়ে গেছে। আরহানের এক পায়ের উপর একটা পোড়া কাঠ পড়েছিল, ফলে জায়গাটা কিছু ঝলসে গেছে। আয়রা ইয়াসিনের বুকে মাথা দিয়ে হু হু কেড়ে কেঁদে দেয়। তার একমাত্র ভাই ভেতরে অপারেশন থিয়েটারে। আগুনে পোড়া কারখানা থেকে তাদের রক্ষা করে বাইরে নিয়ে আসার পর যখন ইয়াসিন তাদের গাড়ি অবধি নিয়ে যায়, তখনই আরহান শরীর ছেড়ে দেয়। বাড়িতে না গিয়ে এ কারণে সোজা হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। সেখানে ডাক্তার MRI করে জানায় লাম্বার স্পাইনে ইনজুরি হয়েছে এবং সায়াটিক নার্ভ চেপে গেছে। দ্রুত অপারেশন না করলে আরহান স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। তখন থেকেই চৌধুরী বাড়ির প্রতিটা সদস্য নির্জীব জড়বস্তুর ন্যায় পড়ে আছে হাসপাতালের করিডরে। মীরা বেগম ছেলে ছেলে করে একবার জ্ঞান হারিয়েছেন। এখনও তার কান্নার দমকে কমেনি। জাহিদ চৌধুরীর বুকে হাত দিয়ে বসে পড়েছেন আবার। ইয়াসিন শ্বশুরের অবস্থা দেখে একটি ক্যাবিনে শিফট করে তাকে। এসব কিছুর মধ্যে ঈশানের প্রতিক্রিয়া একদম নীরব। সে একমনে চেয়ে আছে সামনের লাল লাইটের দিকে, যেন সেটাই তার জীবনের আলো। তার মন বলছে
তার মনে কি চলছে বড় মুশকিল। চোখ মুখ নাক কেমন যেন নির্জীব, শরীর যেন ছেড়ে দিয়েছে তার। হঠাৎ করেই ঈশানের মুখ চেপে দাঁড়িয়ে যায়। কোথায় ওয়াশরুম সেটা না জানায় জানার কাছে গিয়ে বমি করে দেয় হর করে। আয়রা অলিভে এগিয়ে আসে, কিন্তু কেউ ধরার আগে মাথা ঘুরে পড়ে যায় ঈশানী। মিনার বেগম এবার চিল্লিয়ে কেঁদে ওঠে, দৌড়ে আসে ঈশানীকে ধরতে। অলিভিয়া চলে গেছে ডাক্তারকে ডাকতে। আয়রা ঈশানীর চোখে মুখে পানি ছিটাচ্ছে। মিনারা বেগম ঈশানীর শরীর ঝাঁকিয়ে ডেকে যাচ্ছেন। দুজন ওয়ার্ড বয় এসে ঈশানীকে তুলে এসে ওয়ার্ডে শিফট করে। ডাক্তার তার চিকিৎসা করতে থাকে। মিনারা বেগম ও আয়রা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। একে একে সবাই অসুস্থ হয়ে পড়েছে, যেন কোনো শকুনের নজর পড়েছে তাদের পরিবারে। অলিভিয়া এগিয়ে আসে, কান্নারত অবস্থায় তাদের শান্ত করার চেষ্টা করে। কি করুণ লাগছিল তাদের কান্নার সুর ও আহাজারি। ডাক্তার প্রথম ভেবেছিল সারাদিনের ভয়াবহতা, উদ্বিগ্নতা ও চিন্তায় হয়তো অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু পরে ঈশানের শারীরিক পরিবর্তন দেখে তিনি টেস্ট করেন। বাইরে বসে ইয়াসিন, আয়রা ও মিনার বেগম। নার্স এসে ঈশানের স্বামীর খোঁজ করলে আয়রা জানায় অসুস্থ। তখন সে আয়রাকে ভেতরে ডেকে পাঠায়। কিছুক্ষণ পর আয়রা আসে, চোখে পানি নিয়ে মায়ের পাশে বসে মাকে জড়িয়ে ধরে। মিনার বেগমের অন্তর ভয়ে কেঁপে ওঠে। তখনই আয়রা জানায়, মা তুমি দাদু হবে, ঈশানী মা হতে চলেছে, ভাইয়া বাবা হবে, একটা পুচকে হবে। মিনারা বেগমও কেঁদে ফেললেন। কাছে সে, তবু তার মধ্যে একটা আশার আলো ফুটেছে। একদিকে ছেলেটার এই অবস্থা, এর মধ্যে এমন একটা সুসংবাদ। মিনারা বেগম চোখের পানি মুছে প্রশ্ন করে, ডাক্তার ডাকলো কেন তোকে? কি বলছে? ঈশার বয়স কম, প্রেগনেন্সিতে ঝুঁকি আছে, তার উপর মেয়েটার শরীরের পুষ্টির অভাব, বাচ্চাটা রাখবে কিনা সেটা। মিনারা বেগম কেঁপে উঠলেন, হায়রাও বলতে পারলেন না। সেও দ্বিধায় আছে। এদিকে ঈশানের শরীরে, অন্যদিকে তার ভাইয়ের রক্ত। তার সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার যাদের, তারা দুজনেই অচেতন। অলিভিয়া বুকের ভিতরে এক অসহনীয় যন্ত্রণা অনুভব করলো। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না সে। খোলা আকাশের নিচে দাওয়া দরকার তার এখন। ঈশানী কেবিনে শুয়ে আছে, তার দৃষ্টি শূন্য, এক হাত পেটের উপর, চোখ মুখে ক্লান্তির ছাপ, চিন্তা, অনিশ্চয়তা। মিনারা বেগম আয়রা এগিয়ে এসে ঈশানীর পাশে চেয়ারে বসলো। মিনারা বেগম ঈশানীর মাথায় হাত বুলিয়ে বলে, এখন কেমন লাগছে রে? ঈশানী তাকালো ছোট মার দিকে, তারপর ধীর নির্জীব কণ্ঠে প্রশ্ন করে, ছোট মা, তোমার ছেলে? আর বলতে পারলো না, কেঁদে ফেললো। আয়রা এগিয়ে আসে, চোখের পানি মুছিয়ে বলে, কাঁদিস না, ভাইয়ের কিচ্ছু হবে না, দেখিস, তুই ভরসা রাখ। ঈশানী হাসে, তারপর আয়রার হাত ধরে বলে, তোমার ভাইকে ঠিকই হতে হবে আপু, এই বাচ্চার ভার আমি একা নিতে পারবো না, আমাদের জন্য হলেও তোমার ভাইকে ঠিক হতেই হবে, একদম আগের মতো আপু। ডুকরে কেঁদে ওঠে ঈশানী, কেঁদে দেয় আয়রাও। মিনারা বেগম মুখে আঁচল চেপে কেঁদে ওঠেন। প্রাণপণে দো করে যাচ্ছেন ছেলের জীবনের। রবের কাছে ভিক্ষা চাইছে তার একমাত্র নারী ছেড়ে ধনকে। তোমার আমার প্রেম, শেষ পর্ব। রাতের শেষ ভাগ। চারপাশে নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে, কিন্তু ঘুম নেই শুধু চৌধুরীর বাড়ির কারো চোখে। জাহিদ চৌধুরী পাচারি করছেন অনবরত। মিনারা বেগম গুনগুনিয়ে কেঁদে যাচ্ছে। ঈশানী উঁচু পেটটা নিয়ে বসে আছে, শরীরে তার আমূল পরিবর্তন এসেছে। ইয়াসিন ওটি রুমের পাশে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। ইয়াসিনের বাবা মাও অস্থির চিত্তে বসে আছে। ভেতরে আয়রার ডেলিভারি হচ্ছে। স্বাভাবিক প্রসব নয়, সিজারিয়ান অপারেশন। ডাক্তার আগেই বলে রেখেছিল ব্লাড জোগাড় করে রাখতে। সিজারে অনেক রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ডেলিভারির সময় ছিল আরও 2 দিন পরে। আজ মধ্যরাত্রে হুট করে প্রসব বেদনায় ছটফট করে ওঠে আয়রা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কেবিনে নিয়ে যাওয়ার আগে ইয়াসিনের হাত ধরে অনেক কেঁদেছে। বাচ্চামো করে বলছে, এই শোনো, আমি যদি মরে যাই তবুও বিয়ে করবে না, ঠিক আছে?
আমাদের বাবু নিয়ে কাটিয়ে দেবে, কথা দাও। ইয়াসিনের রাগ হয়েছিল প্রচুর। এরকম মুহূর্তে কেউ এসব কথা বলে? কিন্তু মেয়েটাকে যে সে বকতে পারে না, উল্টো কেঁদে ফেললো শক্ত পোক্ত মানবটি। আর বুক জড়িয়ে আয়াকে বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। ডাক্তার বেশি সময় দেয়নি, নিয়ে গেছে ভিতরে দ্রুত। তখন থেকে সেখানেই বসে আছে ইয়াসিন। ছেলেকে সান্ত্বনা দিতে এগিয়ে এলেন মা, এসে তিনি নিজেই কেঁদে দিলেন। ঈশানের গর্ভাবস্থার 5 মাস পেরিয়ে 6 মাসে পড়েছে। পেটটা স্পষ্টভাবে উঁচু হয়েছে, বসে থাকতে তার যথেষ্ট অসুবিধা হচ্ছে। তার উপর গলাটাও শুকিয়ে গেছে। কিন্তু আপাতত আপুর চিন্তা এসব কিছু উপলব্ধি করতে পারছে না সে। স্থির হয়ে বসে আছে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে ধীরে ফিরে তাকায় ঈশানী। পানির বোতল এগিয়ে দেয়, নিজের ওড়নায় আঁচল দিয়ে মুখমণ্ডল মুছে দিয়ে জিজ্ঞাসা করে, রক্তের ব্যবস্থা হয়েছে? আহান এক ঢুকে সম্পূর্ণ পানি শেষ করে। তারপর ঈশানীর মাথায় ঘোমটা টেনে কোমল কণ্ঠে বলে, হ্যাঁ, ডোনার চলে এসেছে, ফর্মালিটিস পূরণ করছে। আমার না ভীষণ ভয় হচ্ছে, চিন্তাও হচ্ছে আপু বাবু দুজনকে নিয়ে। আরহান এক হাতে আগলে নেয় ঈশানকে, তারপর বলে, চিন্তা করো না, আয়রা আর বাবু দুজনই সুস্থ থাকবে ইনশাল্লাহ। তুমি নিজের শরীর খারাপ করো না। এভাবে কেটে গেল বেশ কিছুক্ষণ। এক সময় নিভে গেল ওটির লাল বাতি। সকলে ছুটে গেল সেদিকে, শুধু ইয়াসিন যায়নি। সাহস হয়নি যেন তার। বাচ্চা কান্নার শব্দ তার কানে আসছে, মনটা অস্থির হয়ে আছে। ডাক্তারকে সবাই ঘিরে ধরেছে। সবাইকে থামিয়ে ডাক্তার প্রশ্ন করে, বাচ্চার বাবাকে? ইয়াসিনের মা তাকে ডেকে ওঠে। ইয়াসিন মৃদু পায়ে এগিয়ে আসে। বাচ্চাটিকে এক পলক দেখেই যেন হৃদয় শান্ত হয়ে এল, চোখ ভিজে উঠল ভালোবাসে। তবু কোলে নিল না, উল্টো প্রশ্ন করলো, আমার স্ত্রী, ও ঠিক আছে? ডাক্তার হেসে জানায়, আপনার স্ত্রী ও বাচ্চা দুজনেই সুস্থ আছে। আপনার একজন কন্যা সন্তান হয়েছে। ইয়াসিন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে, তারপর হাত বাড়িয়ে দেয়। ডাক্তার বাচ্চাটিকে দিয়ে চলে যায়। নাজুক ছোট্ট প্রাণটাকে কোলে তুলে নেয় ইয়াসিনের বড় কাপা হাতে কোলে নেয় আর বিড়বিড় করে বলে, আমার মা, আমার রক্ত, আমার রাজকন্যা। তারপর হিড়িক পড়ে যায়, কে আগে নিবে বাচ্চাটিকে। ঈশানী তো কেঁদেই দেয়, ঠোঁট উল্টে বলে, আমাকে দাও না, আমি একটু নেই। সবাই হেসে দেয়। চৌধুরী পাড়া যেন আবার সেজে উঠল আনন্দে, ঝলমল করছিল বাড়ির প্রতিটি মানুষের চেহারা। আর মেয়ে হওয়ার আজ 3 দিন। আজ তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হবে। মিনারা বেগমের অনেক ইচ্ছে ছিল মেয়ে ও নাতনিকে চৌধুরী বাড়ি নিয়ে যাবেন, কিন্তু মেয়ের শ্বশুরবাড়ি থেকে মানছে না। তাদের প্রথম নাতি, অবশ্যই তাদের বাড়ি যাবে। মিনারা বেগমের একটু মন খারাপ এটেনি। জায় চৌধুরী মিনারা বেগমকে নিয়ে বেরিয়ে পড়েছেন। বাসায় ঈশানী একা। আরহান আয়ের সাথে গিয়েছে ওকে পৌঁছে দিতে। প্রেগন্যান্সির শুরু থেকেই ঈশানীর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এই যেমন খিটখিটে হয়ে যাওয়া, কাজে অবসাদগ্রস্ত হওয়া, যখন তখন মাথা ব্যথা, কোমর ব্যথা সহ নানা রকম সমস্যার ভুক্তভোগী সে। আরহান সেই সকালে বের হয়েছে হাসপাতালের উদ্দেশ্যে, এখনও আসেনি। এটা নিয়েও তার মেজাজ খিটখিটে লাগছে। সে বিছানা হাতড়ে ফোনটা হাতে নিল, পরিচিত নাম্বার ডায়াল করে অপেক্ষা করলো রিসিভ হওয়ার জন্য। 2 বার রিং বাজতেই কল রিসিভ হলো। কিছু না বলেই ঈশানী কেঁদে দিল। যে সে কান্না নয়, একদম মরা কান্না জুড়ে দিয়েছে। আরহান কিছুটা ঘাবড়ে গেল। ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞাসা করে বলল, এই কি হয়েছে? কান্না করছে কেন? পেটে ব্যথা করছে? মা কোথায়? কান্না করে না, বউটা আমার। একসাথে এতগুলো প্রশ্ন শুনে ঈশানী আরও কেঁদে দিল। আরহান কিছুই বুঝলো না। ভাবলো একবার কল কেটে দিয়ে মাকে কল দিবে কিনা, কিন্তু পরমুহূর্তেই ঈশানীর কান্নার কাছে হার মেনে আবার অস্থির হয়ে বলল, শোনা বউটা কাঁদে না, কি হয়েছে বলো? তুমি এইভাবে কাঁদলে কি আমি ড্রাইভিংয়ে মনোযোগ দিতে পারি? ঈশানী হুট করেই চুপ হয়ে গেল। তারপর ঝাঁঝলি কণ্ঠে বলে উঠল, আপনি ড্রাইভ করতে করতে ফোন রিসিভ করেছেন কেন? কয়েক মাস আগে এত বড় বিপদের মুখ থেকে ফিরে এসেছেন, ভাল লাগে না? আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? আরহান হতভম্ব হয়ে গেল। কিছু বলবি তার আগে ঈশানী আবার রুক্ষ কণ্ঠে ঝাড়ি দিয়ে বলে, এখনও কল কাটেনি কেন? আপনি মানুষটা খুব বাজে, আপনার সাথে আমার কথায় আমি কোনো কথাই বলবো না বলেই খট করে কল কেটে দেয়। আরহান
ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। ঈশানী গর্ভবতী হওয়ার পর থেকেই এসব নর্মাল হয়ে গেছে, কিন্তু তবুও কিছু বলতে পারে না। তার সন্তান গর্ভে নিয়ে বেড়াচ্ছে মেয়েটা। নিজের কত শখ স্বপ্ন বিসর্জন দিয়েছে। এই যেমন প্রেগনেন্ট অবস্থায় ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়ার সুযোগ হয়েছিল, কিন্তু বাচ্চার কথা ভেবে এই সেশন ড্রপ করেছে। এছাড়াও কত কি খেতে পারে না, কত আগের জামা পরতে পারে না। এরকম বলো না বলো, অনেক আত্মত্যাগ দিতে হয় একটা মেয়ের মা হতে গেলে। সেখানে মেয়েটার মুড সুইং আহ্লাদ সহ্য করা পুরুষের জন্য গর্বেরও দায়িত্ব। তাই তো আরহান খুশি মনে এসব শোনে ও ঈশানীকে আগলে রাখে। ঈশানী কল কেটে দিয়ে থম মেরে বসে রয়েছে। ফিরে গেছে আজ থেকে 4 মাস আগে, যখন আরহান ছিল হাসপাতালের বেডে আর ঈশানী খোঁজ পেয়েছিল তার ভেতরে নতুন প্রাণের। অপারেশন শেষে ডাক্তার বলে দিয়েছিল 72 ঘন্টার মধ্যে যদি রোগী পা নাড়াচাড়া না করে অথবা পায়ের কোনো অনুভূতি অনুভব না করে তাহলে সারা জীবনের জন্য পঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে। একথা শুনে মিনারা বেগম আরও এক দফা কেঁদে অজ্ঞান হয়েছিল। জাহেদ চৌধুরী মিনু স্ট্রোক করেছিলেন আর ঈশানী সে যেন পাথরে রূপান্তরিত হচ্ছিল। তার গর্ভের সন্তানকেও তার বিষ লাগতে শুরু করলো। আয়রা, ইয়াসিন ও অলিভিয়া সে সময়টা কীভাবে সামলেছে আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু আল্লাহ তাআলা মুখ ফেরায়নি। আরহানকে কেবিনে শিফট করা হলে 48 ঘন্টার পর তার পা নড়ে ওঠে হালকা। তখন তার ক্যাবিনের মাথায় বসেছিলেন মিনারা বেগম। ছেলেকে চোখ মেলে তাকাতে দেখে আর পায়ের পাতার মুভমেন্ট দেখে সে চিল্লিয়ে স্বামীকে ডাকে। তারপর জাহিদ চৌধুরী ডাক্তারকে ডেকে আনেন। ডাক্তার রিপোর্ট পর্যবেক্ষণ করে জানায় আরহান ঝুঁকিমুক্ত, তবে অবশ্যই 2 মাস ফুল বেড রেস্টের প্রয়োজন, পাশাপাশি পূর্ণাঙ্গ ওষুধ সেবন চলিয়ে যেতে হবে। ডাক্তার নির্দেশনা বলে দিয়ে চলে গেলে আরহান চোখ ঘুরিয়ে পুরো রুম দেখে, কোথাও ঈশানী নেই। সে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করে, ঈশানী কোথায়? আর আনন্দে আত্মহারা হয়ে কিছু বলতে নিলে ইয়াসিন আটকে দেয়। চোখ দিয়ে ইশারা দিয়ে দিল থেমে যায় সে। মিনারা বেগম জানে ঈশানী অসুস্থ, স্যালাইন চলছে ওর। আরহান ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে ঈশানীও আরহানের ব্যাপার শুনে ব্যাকুল হয়। অবশেষে তাদেরকে এক ক্যাবিনে শিফট করা হয়। সকালে বেরিয়ে যায় ক্যাবিন থেকে। সময় যায় দুজনেই চুপচাপ। একসময় নিঃশব্দ ঘরে ঈশানীর ফুপানোর আওয়াজ আসে। আরহান চোখ বন্ধ করে নেয়। এই মেয়েটা তাকে পাগল করবে। আরহান কঠোর হওয়ার চেষ্টা করেও পারে না। হাত বাড়িয়ে দেয় সম্মুখে। ছুটে বুকে আছড়ে পড়ে ঈশানী। হাউমাউ করে সকল আর্জি করে। আরহান কাঁদতে দেয় ঈশানীকে। নীরবে মাথার উপর হাত বুলিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর ঈশানী থামে। আরহান তাকে বলে, শেষ? আরও কিছুক্ষণ কান্না করে শরীরটা খারাপ করো। ঈশানী বুক থেকে ওঠার চেষ্টা করে। আরহান ছাড়ে না। ঈশানী আবার আরহানের কানের কাছে মুখ নেয়। তারপর ফিসফিসে বলে, কেউ একজন আসছে, আমরা 2 থেকে 3 জন হচ্ছি। ঈশানী কথাটা বলেই ছিটকে সরে আসে। আরহান যেন হতবাক অবাক। এখনও ভাবছে যে যা শুনেছে সেটা কি সব সত্যি কিনা। অবাক হয়ে থেমে থেমে প্রশ্ন করে, কি বললে? আবার বলো। ঈশানী হাসে। কি সুন্দর স্নিগ্ধ সে হাসি। ঠোঁটে হাসি নিয়েই লাজুক হাতে পেটে হাত দিয়ে বলে, এখানে একটা ছোট্ট প্রাণ আছে। আরহান উঠে পড়ার চেষ্টা করে। ব্যথায় চোখ মুখ কুচকে যায়। সে ভুলেই গিয়েছিল সে অসুস্থ। ঈশানী ধরপড়িয়ে ধরে। শাসনে শুষে বলে, কি করছেন কি? আপনি এখনো অসুস্থ, উঠছেন কেন? আরহান ঈশানীর কোমর জড়িয়ে ধরে। পেটে মুখ গুজে 2টো চুমু খায়। ঈশানী বুঝতে পারে তার কামেজের অংশ ভিজে যাচ্ছে। লোকটা কি কাঁদছে ভেবে কেঁপে ওঠে ঈশানী। অনেকটা সময় ভেবে যায়। ঈশানী নড়াচড়া অবধিও করে না। শুনতে পায় আরহানের হৃদয় নিঃসৃত বাক্য, জানো, আমার আজ নিজেকে প্রথমবার অসহায় মনে হচ্ছে। খুব মন চাচ্ছে তোমায় কোলে নিয়ে পড়িয়া দুনিয়া ঘুরতে, কিন্তু আমি যে এখন নিজ পায়ে দাঁড়াতে, আমি কি ওকে বাবা হওয়ার অনুভূতি থেকে বঞ্চিত করছি বউ? আমি কি খুব খারাপ বাবা হয়ে গেলাম? ঈশানীর চোখে পানি চলে আসে। সে দ্রুত আরহানের শুকনো ঠোঁটে চুমু খেল। তারপর তার বুকে আছড় হয়ে বলে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হবেন। দেখবেন বাবা আপনাকে দেখে বলবে, আমার বাবা পৃথিবীর সেরা। আপনি সুস্থ হবেন, নিজ পায়ে দাঁড়াবেন, আগের মতো সুস্থ সবল হলে এখনকারটা পুষিয়ে নেবেন।
প্রতিদিন বাইরে থেকে এসে আমাদের কোলে নিতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই। আরহান জড়িয়ে নেয় ঈশানীকে, মেয়েটার মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়, পেটে চুমু দেয়, তৃপ্তি সহকারে দেখে মেয়েটাকে। রুমে কারো উপস্থিতি টের পেয়ে ঈশানী অতীত থেকে ফিরে আসে। আরহানকে দেখে সে এখন সাহস পায়, তার একমাত্র বেঁচে থাকা সম্ভব। আরহানের গায়ে সাদা টি শার্ট ও প্যান্ট। বাইরে থেকে এসে সবার আগে হাত মুখ ধুয়ে দেয়। ঈশানী ও বাচ্চাকে নিয়ে সে খুবই সেন্সিটিভ, এক রত্তিও রিস্ক নিতে রাজি না সে। এদিকে ঈশানী মুখ ফুলিয়ে রয়েছে, উঠে চলে গেছে ব্যালকনিতে, মুখ ভার করে প্রকৃতি দেখে যাচ্ছে। আরহান রুমে এসে দেখে ঈশানী নেই, পা বাড়ায় ব্যালকনিতে। ম্যাডাম ওখানে দাঁড়িয়ে আছে। আরহান গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ঈশানীকে, সে কোনো সারা শব্দ করে না। আরহান জড়িয়ে ধরে ঈশানীর ঘাড়ে চুমু খায়। ছটফটিয়ে ওঠে ঈশানী, এক বাচ্চার মা হতে যাচ্ছে। তবু আরহান স্পর্শে কাবু হয়ে যায় ঈশানী, নিজেকে সামলাতে পারে না, সমস্ত ভার ছেড়ে দেয় আরহানের উপর। সেও একলে নেয়, করে তুলে নেয় তার প্রিয়তমাকে, রুমে নিয়ে গিয়ে বসিয়ে দেয় বিছানায়। তারপর বলে, চুলের কি অবস্থা করেছো, স্বাধীন আচরণ না নাকি? ঈশানী এতক্ষণে কাবু হয়ে গেছে, মুখের রাগ মিলিয়ে গিয়ে সেই জায়গাটা পেয়েছে লাজুকতা, সেখানে জায়গা পেয়েছে লাজুকতা। চল নামিয়ে বলে, আমার আশ্রাতে কষ্ট হয়তো। আরহান এগিয়ে গিয়ে তেল চুড়ে নিয়ে এলো, যত্ন করে ঈশানীর মাথায় তেল দিয়ে আশ্রাতে লাগলো। এমন সময় কল বেজে উঠল, স্ক্রিনে নাম দেখা যাচ্ছে অলিভিয়া। ঈশানী খুব খুশি হয়, আগ্রহ নিয়ে কল রিসিভ করে। আপু, কেমন আছো তুমি? স্ক্রিনে অলিভিয়ার হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে ওঠে, গায়ে জড়ানো শীতের পোশাক। সে এখন লন্ডনেই বাস করছে। অলিভিয়া ঈশানীর পেছনে আরহানকে দেখে খোঁচা দিয়ে বলে, আমার হ্যান্ডসাম বন্ধুটাকে তুমি একদম পাক্কা বউ পাগল বানিয়ে দিয়েছ। বউয়ের জন্য যত্নে বিলীন হয়ে যাচ্ছে বেচারা। ঈশানী লজ্জা পেল, আরহান পেল না, বরং এটা যেন তার জন্য গর্বের বিষয়। অলিভিয়ার সাথে কুশলাদি বিনিময় করে আরহান তারপর ছো মেরে ফোনটা কেড়ে নেয় ঈশানী। তারপর শুরু হয় ঈশানী আর অলিভিয়ার কথার যুদ্ধ। গর্ভবতী হওয়ার পর ঈশানীর মধ্যে যে পরিবর্তন সবচেয়ে বেশি লক্ষণীয়, সেটা হলো মেয়েটার মুখে কথার ফুল ফুটেছে। যাকে পাবে তাকে ধরে সে গল্প শুরু করবে, আর শেষ হবার কথা নয়। অলিভিয়া ওর সাথে তাল দেয়, তার মধ্যে এসব গার্লস থিং আরহান কি বুঝবে না। ঈশানীর গর্ভাবস্থার 8 মাস চলছে। আল্ট্রাসোনোগ্রাফিতে বলছে তাদের একটা ছেলে হবে, আর ছেলেটা এত দুষ্ট, কিছুক্ষণ পরপর শুধু লাথি দিবে আর না হয় পেটের মধ্যে ফুটবল খেলা শুরু করবে। যখন এরকমভাবে নড়াচড়া করে ওঠে, ঈশানীর যান যা যায় অবস্থা হয়, সামনে যা থাকে খামচে ধরে। ছেলেকে পেটের মধ্যেই যা যুদ্ধ করেছে, বেরোলে না জানি কি করবে। আরহান এখনো ফেরেনি। ঈশানী ছোট মার ঘর থেকে মাত্র নিজের ঘরে এলো, ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখা যাচ্ছে মিথিলার নাম। ঈশানী হাস্যোজ্জ্বল হয়ে রিসিভ করে বলে, কি রে, নতুন সংসারে আমাকে ভুলিয়ে গেছিস? ওপাশ থেকে মিথিলার মুখটা ঝামটা দেয়, যেন ফোনে অনুভব করলো ঈশানী। তারপর মিথিলা বলে, আগে আগে বিয়ে করে বাচ্চার মা হয়ে যাচ্ছিস তুই, আর আমাকে বলছিস আমি ভুলে গেছি? স্বার্থপর মহিলা, জোচ্চোর মহিলা, তুই বিয়ে করেছিস আমাকে বলেছিস? তোর বর নিতে গেল আর তুইও ধেই ধেই করে চলে এসেছিস, মাঝখান থেকে আমার দাওয়ারটা মিস করলাম। মিথিলা বোধ হয় এবার দমল, চুপ করে চলে গেল কল্পনায়। যখন বাবা বিয়ের জন্য জোর করছিল, এক প্রকার ঘরে আটকে রেখে বিয়ে দেবে এমন অবস্থা। মিথিলা কোনো উপায় না পেয়ে ঘরে কেঁদে কেঁদে নিজের অশ্রু বিসর্জন দিচ্ছিল। তখন নিচ থেকে আওয়াজ আসে চিল্লাচিল্লির। মিথিলা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারে কণ্ঠটা তার ভীষণ পরিচিত, তার একমাত্র ভালোবাসার মানুষের। মিথিলা দৌড়ে চলে যায় নিচে, দেখতে পায় অভ্র চিল্লিয়ে যাচ্ছে। দুজন সিকিউরিটি তাকে আটকানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে। মিথিল সামনে এগোতে গিয়ে আর এগোয় না, কারণ তার বাবাকে দেখে। ভদ্রলোক সোফায় পা তুলে বসে অভ্রকে দেখছেন। তারপর এক পলক মিথিলাকে দেখে শান্ত কণ্ঠে বলে, ওকে চলে যেতে বলো। মিথিলা কিছু বলার আগে অভ্র বলে ওঠে, মিথু, তুমি কি যাবে আমার সাথে? মিথিলার বাবা বলে, যদি যাও এখানে যেতে পারো, তবে মনে রেখো আমি তোমায় ত্যায্য করব।
আর যদি না যাও তবে চুপচাপ আমার পছন্দের ছেলেকে বিয়ে করবে। মিথিলা অবাক নয়নে বাবার দিকে তাকায়। মিথিলার মা কান্না করে স্বামীকে ধমকাচ্ছেন, কিন্তু ভদ্রলোকের কঠোরতার সামনে টিকতে পারলেন না। মিথিলা সংসারে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। একদিকে তার বাবা, পরিবার, অন্যদিকে ভালোবাসার মানুষ। কিন্তু সেদিন পরিবার হারানোর কথা একবার মাথায় আসলেও নিজের ভালোবাসা হারানোর ভয় একবারও মাথায় আসেনি। এক কাপড়ে বেরিয়ে যায় অব্রের সাথে, পিছনে ফেলে যায় মায়ের চিৎকার, হাহাকার, ছোট ভাইয়ের কান্না আর নীরব বাবাকে। পরে অবশ্য ভদ্রলোক হার্ট অ্যাটাক করেছেন, কিন্তু তবুও মিথিলার মুখ দেখেননি। এরই মধ্যে মিথিলার বিয়ে হয়ে যায়। এখন সে দিব্যি সংসার করে যাচ্ছে বোকা শোকা সহজ সরল তার প্রেমিক পুরুষের সাথে, যে এই মুহূর্তে তার স্বামী। এটা নিয়ে করছে সে। কয়েক মাসের মধ্যে সেও হয়ে যাবে পূর্ণাঙ্গ ডাক্তার। আশ্চর্যের ব্যাপার হলো যে অভ্রের পরিবার তাকে খুব সহজেই মেনে নিয়েছে। মা, বাবা ও বোনকে নিয়ে অভ্রের পরিবার। সেখানে মিথিলা যেন আরেকটা মেয়ে হয়ে উঠেছে। মধ্যবিত্ত পরিবারের ভালোবাসা, আনন্দ, দুঃখ, কষ্ট, সুখ ভাগ করে নেওয়ার প্রবণতা সবকিছুতেই জড়িয়ে গেছে ধনী পরিবারের মেয়েটা। ঈশানের ডাকে কল্পনার জগৎ থেকে ফিরে আসে মিথিলা। ঠোঁটে তার প্রাপ্তির হাসি। সে বলে, সোনা, তুমি নিজেও তো লুকিয়ে বিয়ে করেছো, ভুলে গেছো? ঈশানী নিজে এবার থতমত খেল। তারপর দুই বান্ধবী মেতে উঠল নানান কথায়। যেখানে আগেই ঠাঁই পেত কলেজ বন্ধু, এখন সেখানে ঠাঁই পায় সংসারের বিভিন্ন গল্প। রাত কয়টা বাজবে? 3টা অথবা 3:30। হঠাৎ ঈশানী আরহানের বাহু চেপে ধরে মৃদু চিৎকার করে ওঠে। আরহান ঘুম থেকে ভয় পেয়ে লাফ দিয়ে ওঠে। ঈশানীকে ধরে জিজ্ঞাসা করে, বউ, বউ, কি হয়েছে? পেন উঠেছে? ঈশানী কাদা কাদু মুখ করে ঠোঁট উল্টে বলে, ও কি ঘুমায় না? এত রাতে কে জেগে থাকে? আবার ফুটবলও খেলছে। আরহান হেসে ফেলল। ঈশানী মুখ ফুলিয়ে রইল। আরহান ধীরে ধীরে ঈশানীর পেটে মুখ আনলো, কামি সরিয়ে একটা ভেজে চুমু খেলো। তারপর ফিসফিসিয়ে বলল, আমার চ্যাম্প, মাকে এত জ্বালানো যাবে না শোনা। মা কষ্ট পাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, তারপর দুজনে মিলে মাকে জ্বালবো, ঠিক আছে? এটা তোমার আর আমার সিক্রেট, মাকে বলা যাবে না। তাই এখন ভদ্র হয়ে থাকো আর তাড়াতাড়ি বাবার কাছে চলে আসো। আবার চুমু খেলো। স্পষ্ট বুঝতে পারলো বাচ্চাটা আবার নড়ে উঠলো। ঈশান খাপলা দিয়ে আরহানের চুল টেনে ধরলো। আরহান হেসে বলে, দেখেছো, আমার ছেলে আমার কথা শুনেছে, আর জ্বালাবে না। আসো ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঈশানী শুয়ে পড়লো স্বামীর বাহু বন্ধনে। এখানেই তার স্বর্গীয় সুখ। একদিন হঠাৎ করেই না চাইতে জড়িয়ে পড়লো এই সম্পর্কে। কিন্তু সেই সম্পর্ক তার বেঁচে থাকার অবলম্বন। এই মানুষটা শুধু তার প্রেম, তার ভালোবাসা। ঈশান চুমু খায় আরহানের বুকে। সময়টা বর্ষাকাল। সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। ডাক্তার দেওয়া তারিখ অনুসারে 2-3 দিনের মধ্যে ঈশানের প্রসব ব্যথা শুরু হবে। আরহান সকালে উঠে তৈরি হচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য। ঈশান ঘুম থেকে উঠে তাকিয়ে আছে। তার খুব বলতে ইচ্ছে করছে যে আজ না গেলে হয় না, কিন্তু বলছে না। মানুষটা কি এমনিতেই দিনের অর্ধেক সময় তার পেছনে ব্যয় করে, আর বাড়তি কষ্ট দিতে চায় না। আরহান রেডি হয়ে ঈশানীকে চুমু দিয়ে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ শুয়ে থাকে ঈশানী। ওয়াশরুমে যায়। তারপর সে দেখতে পায় তার পানি ভাঙছে। ভয় পেয়ে যায় সে। ঘাবড়ে গিয়ে পড়ে যায় সে ওয়াশরুমে। কান্না করে দেয় ব্যথায়। হঠাৎ করে যেন ব্যথাটা মাথা চাড়া দিয়ে উঠেছে। কাউকে যে ডাকবে সেই উপায় নেই। ফোনটাও ঘরে। উঠে যাওয়ার মতো শক্তি পাচ্ছে না। সে কেঁদে যাচ্ছে অবিরাম। চিৎকার করছে, আওয়াজ হয়তো বাইরে যাচ্ছে না, নাহলে কেউ কেন আসবে না। এদিকে ব্যথায় তার শরীর টান টান করছে। এমন সময় ময়নার আওয়াজ পাওয়া গেল। ঈশানী চিল্লিয়ে উঠে বলল, ময়না আপু, আমি ওয়াশরুমে, আমাকে বের করো, প্রচন্ড ব্যথা করছে। ময়না দরজা ঠেলে রেখে ঈশানী মেঝেতে পড়ে আছে। এক চিৎকার দিয়ে উঠে সে, ও খালাম্মা, ও খালু, জলদি আহেন, আপামনি পইরা গেছে। দৌড়ে আসে মিনার বেগম ও জাহিদ চৌধুরী। ঈশানকে তুলে বিছানায় শোয়ায়। জাহিদ চৌধুরী ফোন লাগে আরহানকে। সে বেশি দূরে যায়নি। অর্ধেক পথ গিয়ে আবার ফিরে আসে। ঈশানের খবর শুনে এদিকে ঈশানী ব্যথায় পুরো বাড়ি মাথা নিয়েছে। তার চিৎকারে মিনার বেগমও কান্না করে দিয়েছে। বারবার সান্ত্বনা দিচ্ছে, একটু সহ্য কর মা,
এখনই আরহান আসলো। আরহান, ঈশানের কানে কিছু যাচ্ছে না, কেঁদে যাচ্ছে, চিৎকার করে যাচ্ছে। আরহান হন্তদন্ত হয়ে ঢোকে রুমে, ঈশানকে পাজা কোলে করে নিয়ে যায় গাড়িতে। বাইরে বৃষ্টির প্রভাব কমেনি, তার মধ্যে ঈশানকে নিয়ে বেরিয়ে যায় চৌধুরীর বাড়ির সকালে। বাদ যায় না ময়নাও। ঈশানকে ভিতরে না যাওয়া হয়েছে, বাইরে উৎকণ্ঠা দাঁড়িয়ে আছে সবাই। 6 মাসের বাবু কোলে নিয়ে আয়রাও এসেছে। সবার চোখে এক গভীর চিন্তার ছায়া। আরহান, যে মানুষটা কখনো আবেগে ভাসেনি, আর সে দাঁড়িয়ে আছে ব্যাকুল চিত্তে, চোখ দুটো যেন নির্বাক, মুখ শূন্য। হঠাৎ করেই বেরিয়ে এলো একটা নার্স, হাতে তার ফুটফুটে একটা নবজাতক, মুখে থেমে থেমে কান্নার কণ্ঠস্বর। নার্সটি প্রশ্ন করলো, বাচ্চার বাবাকে? আরহান ধীর পায়ে এগিয়ে আসে, কাপা হাতে তুলে নিল শিশুটিকে, বুকে জড়িয়ে বিড়বিড় করে বলল, আমার আব্বা, আমার সন্তান। তার চোখ জলে ভরে উঠেছে, গভীর মমতায় দেখছে সে দুধে ফেনা মুখ। সে প্রশ্ন করে ডাক্তারকে, আমার স্ত্রী, সে কেমন আছে? ডাক্তার একটুখানি হাসি এসে বললেন, শি ইজ আউট অফ ডেঞ্জার নাও। আরহানের মুখে একটু করে স্বস্তির আলো। চারপাশে হইচে পড়ে যায় শিশুটিকে ঘিরে, সবাই তাকে আদরে ঘিরে ধরে। এত মানুষ দেখে শিশুটি থেমে যায় কাঁদা, তার গোল গোল চোখে যেন বিস্ময়ের আলো। সেই চুপটি করে তাকিয়ে থাকে, জন্মের পর প্রথম থেকে এই পৃথিবীর দিকে। ঈশান সকাল থেকে রান্না করে ব্যস্ত, হরেক রকম পদ রাখছে সে, মিষ্টি, বিরিয়ানি, কাবাব, পায়েস, হাত যেন খুন্তির সাথে চালিয়ে মিলিয়ে নাচছে। ঘামের চিকচিকে বিন্দু কপাল বেয়ে গড়াচ্ছে। এমন সময় হঠাৎ টের পায় কেউ তার ওড়না টেনে ধরেছে। চুলার আঁচ কমে কপালের ঘাম মুছে পিছনে তাকিয়ে দেখে ইরা গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। ঈশানী হাঁটু গেড়ে বসে ইরাকে করে তুলে জিজ্ঞাসা করে, কি হয়েছে মামুনি? ইরা নাক সিটকে বলে, ইথার আমার সাথে খেলছে না মামুনি। ঈশানী মেয়ের গালে দুটো চুমু দেয়, তারপর ছোট হাত ধরে বাইরে এসে দেখে ড্রয়িং রুমে আয়রা বসে আছে। ঈশানীকে দেখে হেসে বলে, ঈশু খবরদার, জন্মদিনের দিন বাবুকে বকিস না। তারপর ইরাকে আদরে ডেকে বলে, ইরা, তুমি এসো আমার কাছে, ইথার পরে তোমার সাথে খেলবে। কিন্তু ইরা মুখ ফুলিয়ে আবার মায়ের কাছে গিয়ে লেপটে থাকে। ঈশানী আয়রার কথা না শুনে ছুটে যায় ইথারের খোঁজে। নিজেদের রুমে গিয়ে দেখে পুরো ঘর এলোমেলো, ড্রেসিং টেবিলে পাউডার, তেল ও লোশন দিয়ে গোছল করানো হচ্ছে। ইথারের ছোট 2 হাত ব্যস্ত নিজের মতো করে সাজাতে। ঈশানী তেড়ে যায়, আর ইথার মায়ের ভয়ে পেয়ে এক দৌড়ে পালায়, পেছনে ধাও করে ঈশানী। এমন সময় সামনে আরহানকে দেখে ইথার সোজা তার বাবার কোলে লাফ দেয়। ঈশানী দাঁড়িয়ে থাকে হাঁপাতে হাঁপতে। আরহান ছেলেকে কোলে নিয়ে আদুরে চুমু দেয়, তারপর পকেট থেকে 2টো চকলেট বের করে হাতে ধরিয়ে বলে, ইরার সাথে ভাগ করে খেতে হবে কিন্তু। চকলেট হাতে পেয়ে ছেলেটা আবার ছুটে যায় খুশিতে, আর ঈশানী রাগে ফুঁসছে, এই আপনাদের আদরে ছেলেটা বাদর হয়ে গেছে, দেখেছেন ঘরের কি অবস্থা? আবার এরকম কাঁদিয়েছে। একদিন আজকে এই ছেলের একদিন কি আমার একদিন, এভাবেই চলবে। নিচে যেতে নিলে আরহান তাকে থামিয়ে দেয়, একদমে করে তুলে রুমে নিয়ে যায়। ঈশানী করে দাপাচ্ছে, বিছানায় বসিয়ে দেয় ঈশানীকে, আশেপাশে ছেলের তাণ্ডবের চিহ্ন ছড়ানো। ঈশানী একের পর এক অভিযোগ করছে ছেলের আর ছেলের বাবার বিরুদ্ধে। হঠাৎই আরহান তার ঠোঁটে চুমু খায়, গাঢ় নীরব চুম্বন। ফিসফিসিয়ে বলে, একটা ভাই বা বোন পেলে ইথারের দুষ্টুমি হয়তো একটু কমবে, আসো ট্রাই করে দেখি। ঈশানীর আগে কিল মারে তার বুকে, উঠে যেতে গিয়ে আবার ফিরে আসে, চুপি চুপি আরহানের কোলে বসে গলা জড়িয়ে বলে, নিঃস্ব ছিলাম আমি, আপনার ভালোবাসায় আমি পূর্ণ হয়েছি। স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদ সব মিলিয়ে আমার নারীত্বে আজ পূর্ণ। আপনার ভালোবাসা আমার জীবনের আশীর্বাদ, আমার পূর্ণতা। আরহান তার নাকে নাক ঘষে চোখে চোখ রেখে মাদক কণ্ঠে বলে, আমার জীবনের প্রেম তুমি, ভালোবাসা তুমি, তোমাকে ঘিরেই আমার সবটা, ভালোবাসে আমার বউটা। দুজন নন-নারী সিক্ত হয় ভালোবাসায়, হারিয়ে যায় সে সুদূর অতীত যেখান থেকে শুরু হয়েছিল এই গল্পটা। সমাপ্ত।